কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। কলকাতার টালিগঞ্জ। দিনের বেলা জায়গাটা ব্যস্ত, মানুষে গমগম করে, কিন্তু রাত নামলে একটা অদ্ভুত নীরবতা গ্রাস করে চারপাশ। ঠিক এই জায়গায় একটা পুরনো বাড়ির একতলায় থাকেন দিলীপ। কলকাতা মেডিকেল কলেজের ছাত্র সে। তার দুই বন্ধু অবনী আর প্রতাপ। অবনী সদ্য একটা খুশির খবর দিয়েছে, তার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে। বর আর কেউ নয়, বাড়ির দোতলার ভাড়াটে ভৈরব। ভৈরব একজন গম্ভীর এবং নিজের জগতে থাকা মানুষ। দিলীপ আর তার বন্ধুরা তাকে খুব কাছ থেকে চেনেন না। তবে অবনীর বোনের সাথে বিয়ে ঠিক হওয়ার পর দিলীপের মনেও ভৈরবের প্রতি একটু কৌতূহল জন্মেছে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু কয়েকদিন ধরেই পুরো এলাকায় একটা অস্বাভাবিক উত্তেজনা। কেউ একজন, বা বলা ভালো কিছু একটা, এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কেউ বলছে সেটা একটা জন্তু, আবার কেউ বলছে এ নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর মানুষ। যেটাই হোক না কেন, ওই জন্তু বা মানুষটা কিছু লোককে আক্রমণ করছে। আশ্চর্যের ব্যাপার, আক্রান্ত হওয়া লোকগুলোর সাথে ভৈরবের শত্রুতা ছিল। অপরাধ, রহস্য আর গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছে। কেউ বলছে ভৈরব নিজেই এর পেছনে রয়েছে, আবার কেউ বলছে এটা কোনো অশুভ আত্মা বা অভিশাপের কাজ। দিলীপও প্রথমে এইসব কথাকে পাত্তা দেয়নি, কিন্তু এক রাতে তিনি নিজেই কিছু দেখলেন যা তার বিশ্বাসকে নাড়িয়ে দিল। অন্ধকারে একটা ছায়া মূর্তি, তার চলাফেরা ছিল অস্বাভাবিক, চোখ দুটো জ্বলজ্বল করছিল। জন্তু, মানুষ নাকি কোনো ভূত দিলীপ ঠিক করে উঠতে পারলেন না, কিন্তু তার মনে হলো এর পেছনে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। জন্তুটা আসলে কি ছিল? মানুষ নাকি অশরীরী, নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু? জানতে হলে শুনতে থাকুন বং ভুতুরে চ্যানেলের এইবারের নিবেদন, সুলেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা মরার মৃত্যু। যে ঘটনার কথা বলবো সেটা কেউ বিশ্বাস করবে কিনা জানি না। সত্যি কথা বলতে কি, এটা বিশ্বাস করার মতো কথাও নয়। বিংশ শতাব্দীতে কলকাতা শহরে বসে এমন ঘটনা ধারণা করাও অসম্ভব। যদিও কলকাতা মেডিকেল কলেজের ছাত্র দিলীপ কুমার সেন এই ঘটনার আগাগোড়াই লিপিবদ্ধ করে রেখেছে এবং তার সাক্ষীরও অভাব নেই, তবু সমস্ত রহস্যই যে স্পষ্ট ও পরিষ্কার হয়েছে এমন কথা বলা যায় না। যেসব ঘটনা অলৌকিক, পার্থিব জগতে তাদের অস্বাভাবিকতার যুক্তিসঙ্গত কারণ আবিষ্কার করা সহজ নয়। আমরা সে চেষ্টাও করব না। কেবল সোজা কথায় সমস্ত ব্যাপারটা পাঠকদের কাছে বর্ণনা করব। যাদের বিশ্বাস করতে ইচ্ছে হবে না, তাদের বিরুদ্ধে আমার কিছুই বলবার নেই। দিলীপ আজ 4 বছর কলকাতা মেডিকেল কলেজে ছাত্র জীবন যাপন করছে। সে নির্জনতা ভালোবাসত বলে টালিগঞ্জের এমন এক জায়গায় বাসা নিয়েছিল যেখানে লোকালয় কম,
মাঠ, ময়দান ও গাছপালাই বেশি। টালিগঞ্জ ট্রাম ডিপোর পিছন দিয়ে যে সুদীর্ঘ রাস্তাটি সোজা গড়িয়াহাটের দিকে অগ্রসর হয়েছে, দিলীপের বাসা বাড়িটি ছিল তারই এক ধারে। তার পরবার ঘরে বসে চারিদিকে তাকালে দেখা যায় কেবল সুনীল আকাশ, সবুজ মাঠ আর দূরে ও কাছে বনজঙ্গলের জীবন্ত ছবি। কোথাও কোনো গোলমাল নেই। মাঝে মাঝে কেবল দ্রুতগামী মোটরের কর্কশ চিৎকার আশেপাশের মৌনব্রত ভাঙবার অল্প স্বল্প চেষ্টা করে। কিন্তু বাসা বাড়িতে দিলীপ খালি একলাই থাকত না। একতলাটি ছিল দিলীপের এবং দোতলায় বাস করত ভৈরবচন্দ্র চৌধুরী নামে আর এক যুবক। তার সঙ্গে এখনও দিলীপের ভালো করে পরিচয় হয়নি, কারণ ভৈরব অল্পদিনই এই বাসায় এসে উঠেছে। একদিন সকালে কতগুলো মরার হাড় ও মোটা মোটা ডাক্তারি কেতাবের মাঝখানে বসে দিলীপ নিজের মনেই পড়াশোনা করছে। এমন সময় তার দুই বন্ধু প্রতাপ ও অবনী এসে হাজির। এদেরও দুজনের বাড়ি টালিগঞ্জেই এবং তারা প্রায় দিলীপের সঙ্গে গল্প করতে আসত। বই থেকে মুখ তুলে দিলীপ শুধালো, কি হে, সকালবেলায় কি মনে করে? প্রতাপ একখানা চেয়ারের ওপরে বসে পড়ে বলল, আমি এসেছি তোমার সঙ্গে গল্প করতে, আর অবনী এসেছে তার হবু ভগ্নিপতির সঙ্গে দেখা করতে। দিলীপ একটু আশ্চর্য হয়ে বলল, আমার বাড়িতে অবনীর হবু ভগ্নিপতি? তার মানে? তোমার বাসায় যে ভৈরবচন্দ্রের আবির্ভাব হয়েছে, তারই সঙ্গে অবনীর বোনের বিয়ের কথা হচ্ছে যে। বটে? কই, তা তো আমি জানতুম না। ভৈরববাবু তাহলে একটি ভালো পাত্র। আচ্ছা, বিয়ের বাজারে তার দাম আছে? অবনী হাসতে হাসতে বলল, ঘটকরা তো তাই বলেছে, কিন্তু প্রতাপ তা স্বীকার করে না। কেন? ভৈরবকে আমি কিছু কিছু চিনি, তার নাম বা স্বভাব কিছুই মিষ্টি নয়। ভৈরববাবুর কথা আমি কিছুই জানি না, কিন্তু তার সম্বন্ধে তোমার আপত্তির কারণ কি? ভৈরব হচ্ছে ভবঘুরে, তার বয়স 30-এর বেশি নয়, কিন্তু এই বয়সেই সে মিশর, আরব, পারস্য, চীন আর জাপান প্রভৃতি দেশ ঘুরে এসেছে। তা দেশ ভ্রমণ কি দোষের বিষয়? না, লোকে নানান উদ্দেশ্যে দেশ ভ্রমণ করে, কিন্তু ভৈরব যে কিসের খোঁজে দেশে দেশে ঘুরে বেড়ায় তা শিবের বাবাও জানেন না। তার দেশ ভ্রমণের উদ্দেশ্য অত্যন্ত সন্দেহজনক। সে যে দেশেই গিয়েছে সেইখান থেকেই নানান সব সেকেলে জিনিস সংগ্রহ করে নিয়ে এসেছে। তার মতন একেলে ছেলের অত সেকেলে জিনিস সংগ্রহ করার ঝোঁক কেন, তারও খবর কেউ রাখে না। এসব রহস্য আমি পছন্দ করি না। তুমি তো দেখছি অকারণেই ভৈরববাবুর উপর খাপ্পা হয়েছ। হ্যাঁ, ভৈরববাবুর সেকেলে জিনিস সংগ্রহ করবার বাতিক থাকতে পারে, কিন্তু তার মধ্যে আমি তো অন্যায় কিছু দেখছি না। তাহলে তার স্বভাবের একটু পরিচয় দিই। শোনো, নন্দলালকে তুমি চেনো তো? সেও মেডিকেল কলেজে পড়ে। এই পরশুদিনই নন্দলালের সঙ্গে ভৈরবের রীতিমতো একটা ঠোকাঠুকি হয়ে গেছে। কিরকম কিরকম? তোমার মনে আছে বোধহয়, পরশু সকালে কিরকম বর্ষা নেমেছিল। সেই সময় টালিগঞ্জের একটা খুব সরু গলির ভিতর দিয়ে ভৈরব কোথায় যাচ্ছিল। পথের ওদিক দিয়ে মাথায় একটা মস্ত বড় শাকসবজির ঝুড়ি নিয়ে এক বুড়ি আসছিল বাজারের পানে। বদমাইশ ভৈরবটা কি করলো জানো? সেই বুড়ি বেচারিকে এমন এক ধাক্কা মেরে এগিয়ে গেল যে ঝুড়ি শুদ্ধ বুড়ি গিয়ে পড়ল পাশের এক খানার ভিতরে মুখ গুজরে। দৈবক্রমে নন্দলালও ঠিক সেই সময় সেখানে এসে পড়েছিল। ভৈরবের নিষ্ঠুরতা দেখে নন্দলাল একেবারে ক্ষেপে গেল। সে তখনই ভৈরবকে রীতিমতো উত্তম মধ্যম দিতে কসুর করল না। তারপর থেকে ভৈরবের সঙ্গে নন্দলালের কথা বন্ধ হয়েছে। এখন বলো দেখি, এরপরেও কি আর ভৈরবের উপরে কারুর শ্রদ্ধা থাকতে পারে? এই লোকের সঙ্গেই অবনী দিতে চায় তার বোনের বিয়ে। আশ্চর্য। অবনী অপ্রতিভ স্বরে বলল, কি করব ভাই, বাবার ইচ্ছার বিরুদ্ধে আমার কি কথা কওয়া উচিত? ভৈরব নাকি ধনির ছেলে, তার উপর গ্র্যাজুয়েট। বাবার মতে এমন পাত্র নাকি হাতছাড়া করতে নেই। আমি আজ পাকা দেখার দিন স্থির করতে এসেছি।
তাহলে তুমি তাড়াতাড়ি ভৈরবচন্দ্রের চন্দ্রমুখ দর্শন করে এসো। ততক্ষণে আমি দিলীপের স্টোভ জেলে একটু চা তৈরির চেষ্টা করি। দিলীপ আবার একটা মরার মাথার খুলি টেনে নিয়ে বলল, দেখো ভাই অবনী, বিয়ের পরে তোমার বোন সুখী হবেন কি না তা জানি না, কিন্তু বিয়ের দিনে যেন আমরা লুচি মন্ডা থেকে বঞ্চিত না হই। চা পান করে প্রতাপ চলে গেলে পর দিলীপ আবার ভালো করে পড়ায় মন দেবার চেষ্টা করছে, এমন সময় হঠাৎ বিষম তোড়ে বৃষ্টি নামল। টালিগঞ্জের সেই নির্জন ও অন্ধকার মাঠের শূন্যতা বৃষ্টি ও ঝড়ের কোলাহলে পূর্ণ হয়ে উঠল। দিলীপ উঠে জানলাগুলো বন্ধ করে ঘরের দরজাটাও বন্ধ করতে যাচ্ছে, এমন সময় অবনী নিচে নেমে এসে ব্যস্ত হয়ে বলল, দরজা বন্ধ করছো কি হে? এই বৃষ্টিতে আমি যাব কোথায়? কে তোমায় যেতে বলেছে? হ্যাঁ, ঘরের ভিতরে এসো, ইজি চেয়ারে শুয়ে চুপ করে বৃষ্টির গান শোনো, আর আমি বরং নিজের মনে লেখাপড়া করি। অবনী ঘরে ঢুকে ইজি চেয়ারে বসে পড়ে বলল, এই বাদলায় রাখো তোমার লেখাপড়া, এস খানিকটা গল্পগুজব করা যাক, চলো তো। দিলীপ অনিচ্ছা সত্ত্বেও বই মুড়ে বলল, আজ যখন শনি অবতার তোমাদের আবির্ভাব হয়েছে, তখন আমার লেখাপড়া যে হবে না সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। বেশ, তবে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। বাইরে পড়তে লাগলো বৃষ্টি, আর ভেতরে চলতে লাগলো দুই বন্ধুর গল্প। 1 ঘন্টা পরেও বাইরের বৃষ্টি ও ভেতরের গল্প থামবার কোনো লক্ষণই দেখা গেল না। ঘরের ঘড়িতে টুং টুং করে যখন 11টা বেজে গেল, অবনীর তখন খেয়াল হলো যে তাকে আজ বাড়ি ফিরতে হবে। কিন্তু জানলার ওপরে তখনও ঝোড়ো হাওয়ার ধাক্কার সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়ার অশ্রান্ত শব্দ হচ্ছে। দিলীপ বলল, হবু, আজ বাড়ি ফেরার কথা ভুলে যাও, এখান থেকে বেরুলে তোমাকে সাঁতার কাটতে হবে। তাই সই, বাবা আমার অপেক্ষায় বসে রয়েছেন সব কথা শুনবার জন্য। এই চলুম গো। সে এগিয়ে গিয়ে ঘরের দরজাটা খুলল। সঙ্গে সঙ্গে সেই বৃষ্টি ও ঝড়ের শব্দের ভিতরেই বাইরে থেকে ভেসে এলো একটি ভীত আর্ত চিৎকার। অবনী চমকে ফিরে দাঁড়ালো। দিলীপও লাফ মেরে উঠে দাঁড়িয়ে বিস্মিত কণ্ঠে বলল, কে চিৎকার করলো? দুই বন্ধুই দরজার কাছে উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে রইল। আগেই বলেছি, দিলীপের বাসা যে জায়গায় তার কাছে কোনো লোকালয় নেই। এই ঝড় জলে পথেও কোনো লোক থাকবার কথা নয়, এখানে কে চিৎকার করবে? অবনী ভয়ে ভয়ে বলল, অন্ধকারে পথে কেউ মোটর চাপা পড়লো নাকি? দিলীপ ঘাড় নেড়ে বলল, পাগল, পথ এখন জলের তলায়, সেখানে মোটর চালাবার শখ কারুর হবে না। আবার শোনা গেল কেউ যেন দারুণ আতঙ্কে প্রায় অবরুদ্ধ স্বরে নিজের ইচ্ছার বিরুদ্ধেই আর্তনাদের পর আর্তনাদ করছে। এবারে বেশ বোঝা গেল শব্দটা আসছে দিলীপের বাসার উপরতলা থেকেই। অবনী কম্পিত স্বরে বলল, এই যে ভৈরব বাবুর গলা, তিনি তো ঘরে একলা আছেন, কি দেখে ভয় পেয়েছেন? দিলীপ কয়েক পদ অগ্রসর হয়ে বলল, সেটা জানতে হলে আমাদের ওপরে যেতে হয়। তাহলে আমি ওপরে যাই, তুমি এখানে দাঁড়াও তো। ভৈরববাবু তার ঘরে লোক আসা পছন্দ করেন না। পছন্দ করেন না? কেন? আরে তার ঘরের সাজসজ্জা তো অদ্ভুত, বাড়ির লোক সেসব দেখলে কেবল অবাকই হবেন না, ভয়ও পেতে পারে, তাকে পাগলও ভাবতে পারে। বলেই অবনী দ্রুত পদে সিঁড়ি দিয়ে উঠে গেল। দিলীপ সেইখানেই চুপ করে দাঁড়িয়ে বিস্মিত মনে অবনীর কথাগুলো ভাবতে ভাবতে শুনতে লাগলো ভৈরবের বদ্ধ কণ্ঠের অস্ফুট কাতরানি। তারপরেই শোনা গেল ওপর থেকে অবনীর ব্যস্ত কণ্ঠস্বর, দিলীপ, দিলীপ, এই শিগগির শিগগির ওপরে এসো, এই ভৈরববাবু মারা গেছেন। দিলীপ 3-4 লাফে দোতলা সিঁড়িগুলো পার হয়ে ভৈরবের ঘরের সম্মুখে গিয়ে দাঁড়ালো। খোলা দরজা দিয়ে উজ্জ্বল বিদ্যুৎ আলোকে ঘরের ভিতরটা স্পষ্ট তার চোখের সামনে ভেসে উঠল। ঘর দেখে সত্যি সত্যি তার চক্ষু স্থির হয়ে গেল। এমন দৃশ্য সে জীবনে আর কখনো দেখেনি। পণ্ডিতরা
প্রাচীন মিশরের মাটি খুঁড়ে অতীতের সমাধি মন্দির প্রভৃতি থেকে যেসব অদ্ভুত মূর্তি আবিষ্কার করেছেন, দিলীপ অনেক কিতাবে তাদের অসংখ্য ছবি দেখেছে। ঘরের দেওয়ালের সামনে দাঁড় করানো রয়েছে সেই রকম অনেকগুলো ছোট বড় কাঠের মূর্তি। মূর্তিগুলির চেহারা মানুষের মতোই, কিন্তু তাদের কারোর মাথা ষাঁড়ের মতো, কারোর মাথা সারস পাখির মতো, কারোর বা বিড়াল কিংবা প্যাঁচার মতো। এরাই ছিল প্রাচীন মিশরের দেবদেবী। ঘরের কড়িকাঠ থেকে ঝুলছে একটা কুমিরের মৃতদেহ। দিলীপ জানত কুমিরও ছিল প্রাচীন মিশরীয়দের কাছে দেবতা স্থানীয়। ঘরের মাঝখানে একটা বড় টেবিলের ওপর প্রাচীন মিশরের একটা কফিন বা মমের বাক্স, তার ডালা খোলা, এবং তারই ভিতরে দাঁড়িয়ে রয়েছে একটা মিশরি মমি বা মানুষের সুরক্ষিত মৃতদেহ। কলকাতার জাদুঘরে দিলীপ একটা মমি দেখেছিল। সেটা হচ্ছে কয়েক হাজার বছর আগেকার একটা মিশরীয় নারীর মৃতদেহ। সেই মরাটার দেহ কলকাতার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এসে শীঘ্রই জীর্ণ হয়ে পড়েছে। তাই আগে সেটা দাঁড় করানো ছিল বটে, কিন্তু এখন তাকে শুইয়েই রাখতে হয়েছে। জাদুঘরের ওই মমিটা হচ্ছে স্ত্রীলোকের মৃতদেহ। তার দেহের নানান জায়গা খসে পড়েছে, কিন্তু আজ সে চোখের সামনে প্রাচীন মানুষের যে সুরক্ষিত দেহটি দেখল, এটা পুরুষের দেহ। আর এমন পূর্ণাঙ্গ ও জীবন্তের মতো দেখতে যে তাকে মৃতদেহ বলে কল্পনা করাও অসম্ভব। যদিও হাজার হাজার বছরের মহিমায় তার গায়ের রং অস্বাভাবিক রকম কালো হয়ে গিয়েছে, তার সমস্ত শরীর রীতিমতো অস্থিচর্মসার হয়ে গিয়েছে, তবু তার শুকনো বিভৎস মুখের দিকে তাকালে মন এক অপার্থিব ভয় পরিপূর্ণ হয়ে যায়। মমিটার পায়ের তলাতেই ঘরের মেঝের ওপর লম্বা হয়ে পড়ে রয়েছে ভৈরবচন্দ্রের দেহ, এবং তার হাতে রয়েছে কোষ্ঠী ঠিকুজির মতো পাকানো একদলা লম্বা কাগজ। দিলীপ বুঝল সেখানা হচ্ছে প্রাচীন মিশরের পাপিরাস পাতার পুঁথি। অবনী কাতর কণ্ঠে বলল, ভৈরববাবু বোধহয় আর বাঁচবেন না। দিলীপ হচ্ছে মেডিকেল কলেজের ছাত্র, এত সহজে কাতর হবার পাত্র সে নয়। সে ধীরে ধীরে এগিয়ে ভৈরবের পাশে গিয়ে বসে পড়ল এবং তার দেহটা পরীক্ষা করে বলল, ভয় নেই অবনী, ভৈরববাবু কেবল অজ্ঞান হয়ে গেছেন। তুমি এগিয়ে এসে এর পা দুটো ধরো, মাথার দিকটা আমি ধরছি। এখন চলো, একে ওই সোফার উপরে শুইয়ে দিতে হবে। আর হ্যাঁ, জলের কুঁজোটা নিয়ে এসো, ভৈরববাবুর মুখে আর বুকে জলের ঝাপটা দাও। কিন্তু এর এমন দশা হলো কেন জানি না, ঘরে এসে ওকে আমি এই অবস্থাতেই দেখেছি। দিলীপ ভৈরবের বুকের ওপর হাত রেখে বলল, এর বুক যেন হাঁপুড়ের মতন উঠছে নামছে। বেশ বোঝা যাচ্ছে ভয়ানক কিছু দেখেই ইনি ভীষণ ভয় পেয়েছেন। তাহলে হয়তো যত নষ্টের গোড়া ওই মমিটাই। মমি? কিরকম? ওই কত হাজার বছরের পুরনো মমি দেখলে কার না ভয় হয়। জ্যান্ত মানুষের পক্ষে এসব ভুতুড়ি ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করা ভালো নয়। কিছুকাল আগে আর একবারও একে আমি এই অবস্থাতেই দেখেছিলাম। সেদিনই ইনি ভুতুরে মূর্তিটার পায়ের তলায় এমনভাবেই অজ্ঞান হয়ে পড়েছিলেন। মমিটাকে নিয়ে ইনি কি করতে চান কে জানে। ভৈরববাবুর মাথায় বোধহয় ছিট আছে, এইসব জিনিস নিয়ে নাড়াচাড়া করার ইচ্ছা ওর বাতিক। আমি কত মানা করি, বলি যে যে জীবন্তের সঙ্গে মৃতের কোনো সম্পর্ক রাখা উচিত নয়। শুনে উনি হাসেন আর বলেন, এ হচ্ছে আমার সব সাধনা। চুপ, রোগীর জ্ঞান ফিরে আসছে। ভৈরবের মুখ এতক্ষণ সাদা ফ্যাকাশে দেখাচ্ছিল, এইবার তার ওপর একটু একটু করে রঙের আভাস ফুটে উঠছে। তার শ্বাস প্রশ্বাসও ক্রমে স্বাভাবিক হয়ে এলো। খানিক পরে সে চোখ খুলে ঘরের এদিক ওদিক তাকিয়ে দেখল। হঠাৎ তার চোখ পড়ল মমের দিকে। সঙ্গে সঙ্গে সে উঠে বসল এবং তারপরেই এক লাফে এগিয়ে গিয়ে পাকানো পাপিরাস কাগজের সেই পুঁথিখানা তুলে নিয়ে তাড়াতাড়ি টেবিলের একটা টানার ভেতরে পুড়ে ফেলল। তারপর ফিরে দাঁড়িয়ে ক্রুদ্ধস্বরে বলল,
আমার ঘরের বাইরে লোক কেন? আপনাদের কি দরকার? অবনী আহত স্বরে বলল, দরকার আমাদের কিছুই নেই। আপনি চিৎকার করে কাজ দিলেন, তাই শুনে আমরা এসেছি সাহায্য করতে। ভৈরব অপ্রতিভ স্বরে বলল, এই যে দিলীপবাবু, আমার এখন মাথার ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছি। আপনারা আমাকে মাফ করবেন। ভাগ্যিস আপনারা এসছিলেন, নইলে কি যে হতো আমিও জানি না। ও আমি কি নির্বোধ আমি। বলতে বলতে আবার সোফার ওপরে গিয়ে বসে পড়ে 2 হাতের ভেতরে মুখ ঢেকে ফেলল। অবনী ভৈরবের কাছে গিয়ে তার মাথার উপরে হাত রেখে বলল, ভৈরববাবু, আগুন নিয়ে খেলা করছেন কিন্তু। নিশুত রাতে মমি নিয়ে নাড়াচাড়া করা মানুষের উচিত নয়। কিসে কি হয় বলা যায় না তো। ভৈরব মুখ তুলে মৃদু স্বরে বলল, অবনীবাবু, আমি যা দেখেছি তা যদি আপনিও দেখতেন তাহলে এতক্ষণে নিশ্চয়ই পাগল হয়ে যেতেন। কি দেখেছেন আপনি? ভৈরব হঠাৎ গলার স্বর বদলে বলল, না, এমন কিছুই নয়। আমি বলছি কি, দুপুরে রাত্রে যদি মমির সাথে থাকতে হয় তাহলে অনেকেরই সাহসে কুলোবে না। এ কি, আপনারা চলে যাচ্ছেন নাকি? না না, এখনই যাবেন না, আরেকটু বসুন। ঘরের ভেতর এ কিসের গন্ধ? দম যেন বন্ধ হয়ে আসছে। টেবিলের ওপর একটা পাত্র থেকে শুকনো পাতার মতো কি কতগুলো তুলে নিয়ে একটা জ্বলন্ত ধনুচির ভিতর নিক্ষেপ করে ভৈরব বলল, এ হচ্ছে মিশরি পুরুষদের পবিত্র ধুনো। আচ্ছা অগ্নিবাবু, আমি কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম? বেশিক্ষণ নয়, মিনিট 5-6। অচেতনতা হচ্ছে এক অদ্ভুত জিনিস। অচেতনতার মধ্যে সময়ের মাপ নেই। অজ্ঞান হয়ে থাকলে কেউ বুঝতে পারে না তার অসারতার ভিতর দিয়ে কয়েক মুহূর্ত কি করে সপ্তাহ কেটে গেছে। টেবিলের উপরে ওই যে মৃত মানুষটিকে দেখছেন? প্রাচীন মিশরে ও বেঁচে ছিল 4000 বছর আগে। কিন্তু ওকে যদি এখনই জাগাতে পারা যায়, ও হয়তো বলবে মিনিট খানেক আগেই ও বেঁচে ছিল। দিলীপবাবু, এই মমিটা খুব চমৎকার, তাই নয় কি? পচা মরা কাটাই হচ্ছে দিলীপের ব্যবসা। নরদেহের নারী নক্ষত্র তার জানা আছে। মমিটার সামনে গিয়ে দাঁড়িয়ে সে তাকে ভালো করে আবার দেখতে লাগলো। তার মাংস শুকিয়ে গিয়েছে বটে, কিন্তু কোথাও কোনো অঙ্গ প্রত্যঙ্গের অভাব নেই। হাড়ের ওপরে চামড়া এখনো টাইট হয়ে চেপে আছে। 2 কানের ওপর রুক্ষ ঝাঁকড়া চুলগুলো এখনো ঝুলে রয়েছে। কোঠরের ভেতর বাদামি মতো 2 তীক্ষ্ণ চোখ এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। ভৈরব উঠে দাঁড়িয়ে মমির কপালে কোঁচকানো চামড়ার ওপরে হাত রেখে বলল, এই প্রাচীন ভদ্রলোকের নাম আমি জানি না। একে আমি কিনেছিলাম একটি নিলাম থেকে। জ্যান্ত অবস্থায় লোকটি বোধহয় খুব জোয়ান ছিল। খালি জোয়ান নয়, অতিকায় ছিলেন। মাথায় এই লোকটি 6 ফুট 7 ইঞ্চি উঁচু। এর হাড়গুলো কিরকম চওড়া দেখুন। এ যদি এখন জীবন্ত হয়ে ওঠে তাহলে গায়ের জোরে আমরা কেউই এর সাথে যুঝতে পারবো না। ভৈরব বেশ সহজভাবেই কথা কইবার চেষ্টা করছিল বটে, কিন্তু দিলীপ স্পষ্ট বুঝতে পারল তার মনের ভেতরে এখনো ভয় থমথম করছে। তার হাত কাঁপছে, তার ঠোঁট কাঁপছে, এবং তার চোখের দৃষ্টি থেকে থেকেই কেবল সেই মমিটার মুখের দিকে ফিরে যাচ্ছে। তবু তার ভয়ের ভিতর থেকেও যেন একটা আনন্দের আভাসও ফুটে উঠছে। বিষম বিপদের মধ্যেও সে আবিষ্কার করে ফেলেছে যেন কোনো সফলতার কারণ। দিলীপকে দরজার দিকে অগ্রসর হতে দেখে ভৈরব বলল, আপনি কি এখনই যাবেন নাকি আর একটু থাকবেন? আর থাকা অসম্ভব, আমার পড়া এখনো শেষ হয়নি। অবনীবাবু, আপনি? আমিও তো আর থাকতে পারবো না, অনেক রাত হলো। জানলা খুলে বাইরের দিকে তাকিয়ে ভৈরব বলল, আচ্ছা চলুন অবনীবাবু, আপনাকে খানিক এগিয়ে দিয়ে আসি। দিলীপ বুঝল ভৈরব এ ঘরে একলা থাকতে রাজি নয়, কিন্তু কেন? নিজের ঘরে তার কিসের ভয়? তারপর থেকেই
দিলীপের সঙ্গে ভৈরব রীতিমতো মাখামাখি শুরু করে দিল। যদিও দিলীপ খুব মিশুকে লোক ছিল না এবং ভৈরবের কর্কশ স্বভাব তার বিশেষ ভালো লাগতো না, তবু সাধারণ ভদ্রতার অনুরোধে ভৈরবের সঙ্গে তাকে অল্প বিস্তর মেলামেশা করতেই হলো। ভৈরব প্রায়ই তার কাছ থেকে নানান শ্রেণীর বই পড়বার জন্য নিয়ে যেত এবং সেও মাঝে মাঝে তার কাছে ভালো বই চেয়ে আনত। এইভাবে দিন কয়েক পরে পরিচয় কিঞ্চিত ঘনিষ্ঠ হলে দিলীপ বুঝল নানা বিষয়ে ভৈরব হচ্ছে অসাধারণ পণ্ডিত। জ্ঞানে বিজ্ঞানে দিলীপ তার কাছে প্রায় শিশু। প্রাচীন মিশর সম্বন্ধে তার চেয়ে বিশেষজ্ঞ লোক বোধহয় ভারতবর্ষে আর নেই। দিলীপ একদিন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা ভৈরববাবু, প্রাচীন মিশরীরা মরাকে মমি করে কবর দিত কেন? প্রাচীন মিশরের বিশ্বাস ছিল আত্মা অমর। পৃথিবীর মৃত্যুর পর অনন্ত জীবন আরম্ভ হবার আগে দেহ ছেড়ে আত্মা কিছুকাল আলাদা হয়ে থাকত বটে, কিন্তু তারপর আবার পার্থিব দেহের ভিতরেই চলে আসে। আত্মা আর দেহের এই পুনর্মিলনের আগেই নশ্বর দেহ পাছে নষ্ট হয়ে যায়, সেই ভয়ে মিশরীয়রা নানা রকম রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে দেহকে চিরস্থায়ী করে রাখবার চেষ্টা করত। তারা দেহকে কফিনে পুড়ে কেবল গোড় দিয়েই নিশ্চিন্ত হতো না। আত্মা যেদিন আবার দেহের ভিতরে ফিরে আসবে, তখন তার জীবনযাত্রা নির্বাহের জন্য কবরের ভিতরে খাবার দাবার, কাপড় চোপড়, খাট, বিছানা, তৈজসপত্র প্রভৃতি যা কিছু দরকার সবই রেখে দিত। রাজরাজরা আর সম্ভ্রান্ত ব্যক্তিদের মৃত্যু হলে তাদের দাসদাসীদেরও দেহের সঙ্গে কবরে যেতে হতো, অর্থাৎ তাদের হত্যা করে দেহগুলো কবরে পাঠানো হতো, যাতে করে দেহের ভিতরে ফিরে আসা এই রাজার আত্মা লোক অভাবে কষ্ট না পায়। ভৈরববাবু, আপনি কি এই বিশ্বাস সত্যি বলে মনে করেন? আমি কি সত্যি বলে ভাবি সে কথা শুনে কি হবে? তবে প্রাচীন মিশরের পুরুতরা যে মমিকে বাঁচিয়ে তোলবার মন্ত্র জানত, এটা হয়তো মিথ্যে নয়। তা সেই মন্ত্র এখন আর কেউ জানে না? প্রাচীন মিশরের যে অদ্ভুত মানুষরা বসবাস করত, তাদের কেউ আর বেঁচে নেই। মমি রূপে নষ্ট হয়নি কেবল তাদের দেহগুলো। তবে পুরনো পাপিরাস পাতার গুটানো পুঁথিতে মরা জাগানো মন্ত্রতন্ত্র এখনো পাওয়া যায়। সেরকম পুঁথি এখন অত্যন্ত দুর্লভ। আপনি প্রাচীন মিশরের ভাষা জানেন? আমি না, সে সৌভাগ্য আমার হয়নি। বলেই ভৈরব অন্য প্রসঙ্গ তুলল, কিন্তু সেই প্রসঙ্গটাও হচ্ছে মমির প্রসঙ্গ। সে বলল, প্রাচীন মিশরের মানুষেরা তাদের সভ্যতা আর অনেক গুপ্ত কথা নিয়ে পৃথিবী থেকে চিরকালের মতন লুপ্ত হয়ে গেছে বটে। মমিদের জ্যান্ত মানুষ করে তোলবার বিদ্যাও আজ কেউ জানে না বটে, কিন্তু মিশরের পুরনো গোরস্থানের মধ্যে আজও যে দেহহীন আত্মারা জীবন্ত হয়ে আছে, মিশর সম্বন্ধে বিশেষজ্ঞ অনেক বিলাতি পণ্ডিত এই বৈজ্ঞানিক যুগেও সে সন্দেহ প্রকাশ করতে পারেন না। বিলাতি সংবাদপত্রে প্রায়ই পড়া যায় কৌতূহলী সাহেব ভ্রমণকারীরা মিশর থেকে মমি কিনতে বিলাতে নিয়ে গিয়ে নানান রকম অলৌকিক কাণ্ডও দেখেছেন। আশ্চর্য সব বিপদে পড়েছেন তারা। কবর থেকে বার করে আনলে মমি যে অভিশাপ বহন করে আসে, এ কথা তো এখন তো চলতি বিলাতি প্রবাদের মতো হয়ে দাঁড়িয়েছে। সেসব বিখ্যাত সাহেব পণ্ডিত মাটি খুঁড়ে প্রাচীন মিশরের কবর ঘেটে তছনছ করেন। তাদের অনেকেই যে পরে নানান দৈব দুর্ঘটনায় মারা পড়েন, এ কথা সবারই জানা। এই সব দেখে শুনে স্বীকার করতে হয় যে আজ আমরা যাদের মমি দেখি, তাদের আত্মা এখনো মরেনি। নিজেদের পার্থিব দেহকে এখনো তারা ভালোবাসা এবং সুযোগ পেলেই আবার সেই দেহে ফিরে আসতে চায়। আমরা তো হিন্দু, আমরা প্রাচীন জাতি, আর আমরাও আত্মার অমরতায় বিশ্বাস করি। দেহের প্রতি মমতা থাকলে পাছে আত্মা পৃথিবী ছাড়তে চায় না। হয়তো সেই ভয়েই হিন্দুদের শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে আগুনে পুড়িয়ে মৃতদেহকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য। সময়ে সময়ে দিলীপের মনে হতো ভৈরবের মধ্যে উন্মাদ রোগের পূর্ব লক্ষণ দেখা দিয়েছে। একদিন কথা কইতে কইতে হঠাৎ সে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল,
মঙ্গল আর অমঙ্গলকে নিজের অধিকারে আনতে পারা। ও ও সে কি সৌভাগ্য! স্বর্গের দেবতা আর নরকের দানবকে যদি আমার হাতে মুঠোয় পাই, তাহলে আমি পৃথিবী শাসন করতে পারি। আর একদিন সে বলল, অবনীর বোনকে আমি বিয়ে করব বটে, কিন্তু অবনী কোনো কর্মেরই নয়। অবশ্য মানুষ হিসাবে অবনী ভালো লোক, কিন্তু যার উচ্চাকাঙ্ক্ষা আছে সে তার যথার্থ বন্ধু হতে পারে না। সে আমার বন্ধু হবার যোগ্য নয়। আজ কদিন থেকে তাকে আবার একটা নতুন রোগে ধরেছে। দিলীপ নিচে থেকে প্রায় শুনতে পায় ওপরের ঘরে একতলায় বসে ভৈরব নিজের সঙ্গে নিজেই কথা কয়। গভীর রাতে দিলীপ পড়াশোনা করছে। উপরের ঘরে বাইরের জনপ্রাণী নেই, অথচ চারিদিকের নিস্তব্ধতার মধ্যে বেশ শোনা যায় ভৈরব খুব মৃদু স্বরে, প্রায় ফিসফিস করে আপন মনে কথাবার্তা কইছে। তার এই অদ্ভুত অভ্যাসে বিরক্ত হয়ে দিলীপ একদিন বলল, ভৈরববাবু, নিজের সঙ্গে নিজেই গল্প করতে কি আপনার খুব ভালো লাগে? ভৈরব চমকে উঠে বলল, আমি কি নিজের সঙ্গে গল্প করি? না না, আপনি ভুল শুনেছেন। কিন্তু দিলীপ ভুল শোনেনি। শীঘ্রই সে প্রমাণ পাওয়া গেল। কেষ্ট হচ্ছে দিলীপের পুরনো চাকর। সে একদিন বলল, বাবু, একটা কথা জিজ্ঞাসা করব? কি কথা? ওপরের ঘরের ওই বাবুটির কি মাথা খারাপ হয়ে গিয়েছে? কেন? আমার তো তাই মনে হয়। ঘরে কেউ থাকে না, অথচ তিনি কথা বলেন কার সঙ্গে? সে কথায় তোমার দরকার কি কেষ্ট? দরকার নেই বটে, কিন্তু এটা কি আশ্চর্য নয়? এর চেয়েও আশ্চর্য কি জানেন? বাবুটি যখন নিজের ঘরের দরজায় চাবি বন্ধ করে বাইরে বেরিয়ে যান, তার ঘরের ভিতরে মেঝের ওপরে ভারী ভারী পা ফেলে তখন ওকে বেরিয়ে বেড়ায়। বাবু, এসব ভালো কথা নয়, আমার ভারী ভয় হয়। কি বাজে বকছো? বাজে নয় বাবু, আমি নিজের কানে শুনেছি। কেবল ঘরের ভিতরেই নয় বাবু, একদিন বাইরেও পায়ের শব্দ পেয়েছি। একদিন হলো কি, আমি উঠোনের কোণে আমার ঘরের সামনে বসে তামাক সাজছি। তখন সন্ধে উতরে গেছে, উঠোনের ওদিকটা অন্ধকার। বাসায় কেউ ছিল না বলে সদর দরজায় খিল দিয়ে রেখেছি। হঠাৎ শুনলুম সিঁড়ি দিয়ে কে নেমে এসছে। বাসায় কেউ নেই, তবু সিঁড়ি দিয়ে কে নামে? আমি শুধুলুম, কে যায়? সাড়া পেলুম না। কিন্তু উঠোনে যেখানটায় অন্ধকার, সেখানে শুনলুম কার পায়ের শব্দ। তারপরই দুম করে সদর দরজার খিল খুলে গেল, আর দরজা খুলে আবার বন্ধ হয়ে গেল। এ কি কাণ্ড বাবু! কেষ্ট, ভৈরববাবু নিশ্চয়ই তোমার অজান্তে বাসায় ছিলেন, বেরিয়ে গিয়েছিলেন তিনি। তাহলে তিনি সাড়া দিলেন না কেন? সেটা তার খুশি। তাহলে আরো একটা কথা বলি শুনুন। ভৈরববাবুর খাবার আসে রোজ হোটেল থেকে, জানেন তো? একদিন দুবেলা একজনের জন্যই খাবার আসতো, কিন্তু হোটেলের চাকরের মুখে শুনলাম আজকাল রোজ রাত্রে খাবার আসে দুজনের জন্য। ভৈরববাবু একলা, কিন্তু তার ঘরে রাত্রে দুজনের খাবার কেন? কে খায় সে খাবার? ভৈরববাবুই। হয়তো তার খিদে বেশি, একজনের খাবারে কুলোয় না। কিন্তু তার খিদে কি রাতেই বাড়ে? সকালে তো দুজনের খাবার আসে না। আর আগে তো তার এমন রাক্ষসে খিদে ছিল না। হঠাৎ তার রাতে খিদে বাড়লো কেন? যখন থেকেই আশ্চর্য পায়ের শব্দ শুনছি, তার খিদে বেড়ে গেছে তখন থেকেই। কেষ্ট, তুমি একটা রাবিশ। এই বলে কেষ্ট চলে গেল। দিলীপ অবাক হয়ে ভাবতে লাগলো, ভৈরব যখন ঘরে থাকে না, তখন কে সেখানে চলাফেরা করতে পারে? ভৈরব কি তার ঘরের ভিতরে অন্য কোনো লোককে লুকিয়ে রেখেছে? সে কে, আর লুকিয়েই বা থাকবে কেন? আজ কেষ্ট যে এই দুজনের খাবারের কথা বলল, সেটাই বা কি ব্যাপার? যদি ধরি ভৈরবের ঘরে কেউ লুকিয়ে আছে আর দুজনের খাবার আসে সেই জন্যেই, তাহলে রোজ সকালেও দুজনের খাবার আসে না কেন? সকালে সে কি উপোস করে থাকে? এ সবই যে ধাঁধার মতন গোলমেলে কাণ্ড। কেষ্টকে ঠাট্টা করে উড়িয়ে দিলুম বটে, কিন্তু আমাকেও যে ভাবিয়ে তুললে।
সে রাত্রে ভৈরব নেমে এসে দিলীপের সঙ্গে গল্প করছিল। কথা কইতে কইতে দিলীপ স্পষ্ট শুনতে পেল দোতলার ঘরের মেঝে কার পদশব্দে কেঁপে কেঁপে উঠছে। কে যেন ভারী ভারী পা ফেলে পায়চারি করে বেড়াচ্ছে। তারপরেই দম করে ওপরের দরজা খোলার আওয়াজ। দিলীপ সচমকে বলে উঠল, ভৈরববাবু, কে আপনার ঘরের দরজা খুলল আর কি বন্ধ করলো? ভৈরব এক লাফে উঠে পড়ে একান্ত অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। তার মুখের ভাব দেখে মনে হলো সে যেন ভয়ও পেয়েছে এবং দিলীপের কথা বিশ্বাসও করতে পারছে না। সে থেমে থেমে বলল, ঘরের দরজা নিশ্চয়ই আমি তালা দিয়ে এসেছি। হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। দরজা খোলা তো অসম্ভব। শুনুন ভৈরববাবু, শুনুন, সিঁড়ির ওপরে পায়ের শব্দ শুনতে পাচ্ছেন? কে যেন নিচে নেমে আসছে। ভৈরব বেগে বাইরে ছুটে গিয়ে দিলীপের দরজার পাল্লা দুখানা চেপে বন্ধ করে দিল এবং দ্রুত পদে সশব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। সিঁড়ির মাঝামাঝি উঠে তার পায়ের শব্দ হঠাৎ থেমে গেল এবং তারপরে শোনা গেল ফিসফিস করে কথার আওয়াজ। খানিক পর আবার দোতলায় ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। তারপর ভৈরব নিচে এসে ফের যখন দিলীপের ঘরে ঢুকল, তখন তার কপাল বেয়ে নেমে আসছে ঘামের দরদর ধারা। অবসরের মতো চেয়ারের উপরে বসে পড়ে ভৈরব হাঁপাতে হাঁপাতে বলল, না, সব ঠিক আছে। এই হতচ্ছাড়া কুকুরটার কাণ্ড আর কি। সেই দরজাটা খুলে ফেলেছিল। আমি তালা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম কি না। ভৈরবের বিকৃত মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে দিলীপ বলল, আপনার যে আবার একটা কুকুর আছে, এ খবর তো আমার জানা ছিল না। হ্যাঁ, সবে পুষেছি, আবার তাড়িয়ে দেব জ্বালিয়ে মারলে। আমিও তো কুকুর ভালোবাসি, একবার তাকে আনুন না, দেখব। বেশ তো, তবে আজ নয়। আজ আমার একটা জরুরি কাজ আছে, এখনই বাইরে যেতে হবে। ভৈরব তাড়াতাড়ি বেরিয়ে গেল, কিন্তু দিলীপ নিচে বসেই শুনতে পেল জরুরি কাজে বাইরে না গিয়ে সে নিজের ঘরে ঢুকেই ভেতর থেকে দরজায় খিল বন্ধ করে দিল। দিলীপ মনে মনে খাপ্পা হয়ে উঠল। ভৈরব তাহলে পয়লা নম্বরের মিথ্যেবাদী। এমন কাঁচা মিথ্যে কথা কইলে যে একটা শিশুকেও ফাঁকি দিতে পারবে না। ঘরে কুকুর আছে না ছাই, সিঁড়ির ওপরে একমাত্র যে পায়ের শব্দ শোনা গেল, কোনো কুকুরের পায়ের আওয়াজ সেই রকম হতেই পারে না, দস্তুর মতো মানুষের পায়ের আওয়াজ। কেষ্ট তো ঠিক কথাই বলেছে, কিন্তু কে তার ঘরে লুকিয়ে আছে, কেন লুকিয়ে আছে? সে কি খুনে, চোর, পুলিশের ভয়ে এখানে গা ঢাকা দিয়েছে? তাই কি ভৈরব মিথ্যে বলল? কিন্তু যে লোক পলাতক আসামিকে নিজের ঘরে লুকিয়ে রাখে, তার সঙ্গে তো তার কোনো সম্পর্ক রাখাই উচিত নয়। শেষটাই কি সেও পুলিশের মামলায় জড়িয়ে পড়বে নাকি? মনে মনে ভৈরবকে বয়কট করার প্রতিজ্ঞা করে দিলীপ অ্যানাটমির একখানা মস্ত বই টেনে নিয়ে পড়তে বসল। কিন্তু খানিক পরেই আবার পড়ায় বাধা পড়ল। পায়ের শব্দে মুখ তুলে দেখে ঘরের মধ্যে প্রতাপের আবির্ভাব হয়েছে। তার পাশে বসে পড়ে প্রতাপ বলল, দিলীপ, তুমি একটা আস্ত গ্রন্থকীট। দিন রাত খালি পড়া আর পড়া আর পড়া। এদিকে পরশু আমাদের এলিয়ট ফিল্ডে খেলার সে কথা কি তোমার মনে নেই? টিমে কি আমি আছি? নিশ্চয়ই, সিলেকশন হয়ে গেছে আজই। তুমি খেলবে রাইট লাইনে। কাল মাঠে গিয়ে প্র্যাকটিস করে এসো। সে যাব, কিন্তু আজ বিদেয় হও তো দেখি, আমাকে পড়তে দাও। আর কোনো খবর নেই তো? একটা খবর আছে। তোমাকে সেদিন নন্দলাল আর ভৈরবে ঝগড়ার কথা বলেছিল, মনে আছে তো? কাল নন্দলাল বিষম বিপদে পড়েছিল। কি বিপদ? নন্দলাল কাল মাঠের রাস্তা দিয়ে সন্ধ্যের সময় বাড়ি ফিরছিল। এমন সময় হঠাৎ কে তাকে আক্রমণ করে। কে আক্রমণ করে? সেইটা বলাই তো মুশকিল। নন্দলালের মতে সে মানুষ নয়। অবশ্য তার গলার নখের আঘাতে যে গভীর ক্ষত হয়েছে, মানুষের নখে সেরকম ক্ষত হওয়া সম্ভব নয়। তবে
তবে কি নন্দলালের ঘাড়ে ভূত চেপেছিল? ধুত, কে বলেছে তা? ভূত টুত কিছু নয়। আমার বিশ্বাস চিড়িয়াখানার কোনো খেলোয়াড় দল থেকে ওরাং ওটান কি সিম্পাঞ্জির মতো কোনো বড় জাতের বানর বাইরে বেরিয়ে পড়েছে। এ কীর্তি তারই। নন্দলাল রোজ ওই পথ দিয়ে ঠিক ওই সময় বাড়ি ফেরে। সেখানে পথের উপরেই একটা ঝাঁকড়া বটগাছ অন্ধকার সৃষ্টি করে ঝুঁকে পড়েছে। নন্দলাল যখন তার তলা দিয়ে আসছিল, ঠিক তখনই সেই অজানা জীবটা হঠাৎ করে তার ঘাড়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। নন্দলালের বিশ্বাস সে সেই গাছের ডাল থেকেই তার কাঁধের উপরে অবতীর্ণ হয়েছিল। পিঠের উপরে পড়েই জীবটা 2 হাত দিয়ে তার গলা প্রাণপণে চেপে ধরে। নন্দলালের মনে হচ্ছিল কে যেন ইস্পাতের ফিতে দিয়ে তার গলা চেপে ধরেছে। সে কিছুই দেখতে পেল না, কেবল সেই ভীষণ হাত দুখানা তার গলার চারিধারে চাপের উপর চাপ দিতে থাকে। প্রাণের ভয়ে সে আকাশ ফাটানো আর্তনাদ করে ওঠে এবং তার চিৎকার শুনে কোথা থেকে 2জন লোক ছুটে আসে। তাদের দেখেই সেই জীবটা চিতাবাঘের মতো ক্ষিপ্র গতিতে একটা পাঁচিলের উপর লাফ মেরে অদৃশ্য হয়ে যায়। নন্দলাল শুধু অনুভব করেছে একজোড়া লৌহ হস্তের মৃত্যু, বাঁধন আর একটা মস্ত বড় অপছায়া। এছাড়া আর কিছুই সে জানে না। দিলীপ বলল, হয়তো সে কোনো খুনে ঠগির হাতে পড়েছিল। হতে পারে, কিন্তু নন্দলাল তো বলল তা নয়। তার মতে যে তাকে আক্রমণ করে গলা টিপে ধরেছিল তার হাত দুখানা বরফের মতো কনকনে ঠান্ডা। কোনো জীবনের স্পর্শই সেরকম শীতল হয় না। নিশ্চয়ই এটা তার মনের ভ্রম, কিন্তু বেচারি ভয়ে একেবারে মুচড়ে পড়েছে। হ্যাঁ, ভালো কথা। তোমার বন্ধু ভৈরবচন্দ্র নন্দলালকে যেরকম ভালোবাসে, বোধহয় এই খবরটা শুনলে আনন্দে নৃত্য করতে থাকবে। আমি তাকে খুব চিনি। সে কোনো শত্রুকেই ক্ষমা করে না। অতএব সাবধান, কোনোদিন তাকে ঘাঁটিও না। সে আমার মিত্রও নয়, শত্রুও নয়। তার সঙ্গে আমার ওই সামান্য পরিচয়ই হয়েছে, তাকে আমার ঘাঁটাবার দরকার কি? তোমার কথা তুমিই বুঝবে, আমি শুধু বলে খালাস। কেবল এটুকু মনে রেখো, তার কাছ থেকে যত তফাতে থাকতে পারো ততই ভালো। এই বলে প্রতাপ ঘর থেকে বেরিয়ে গেল। দিলীপ আবার পড়ায় মন দেবার চেষ্টা করল, কিন্তু তার মন তখন এমন চঞ্চল হয়ে উঠেছে যে ডাক্তারি কেতাবের কোনো কথাই সে যেন দেখতেই পেল না। থেকে থেকে তার মন কেবলই ছুটে চলে যায় দোতলার ওই বিচিত্র ঘরের অদ্ভুত লোকটির কাছে, যার চারিদিকেই রয়েছে অজানা রহস্যের এক মায়াময় অপার্থিবতা। তারই ফাঁকে ফাঁকে তার বিস্মিত চিত্ত নন্দলালের ওপর এই আশ্চর্য আক্রমণ নিয়ে আলোচনা করবার জন্য ব্যস্ত হয়ে উঠল। ওই ভৈরবের স্বভাব আর নন্দলালের ওপর এই আক্রমণ, এদের মধ্যে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে, কিন্তু কি যে সেই যোগাযোগ ভাষায় স্পষ্ট করে তা প্রকাশ করা যায় না। দিলীপ তার ডাক্তারি বইখানা একদিকে ছুঁড়ে ফেলে দিয়ে বিরক্তির স্বরে বলল, চুলোয় যাক ভৈরব আর তার বিদঘুটে মমি, তার জন্য আজ আমার পড়া হলো না, আর কেবল এই জন্যেই তার সঙ্গে ভবিষ্যতে আর কখনো মেলামেশা করব না। 10 দিন কেটে গেল। দিলীপ তার মরার কঙ্কাল এবং ডাক্তারির কেতাব নিয়ে নিজের বিদ্রোহিতার বিরুদ্ধে জোর করে এমন ব্যস্ত হয়ে রইল যে ঘরের বন্ধ দরজায় মাঝে মাঝে ভৈরবের কড়াঘাত শুনেও সাড়া দেওয়ার নামটি করল না। সে এসেই হয়তো সেকেলে মিশর আর তার গুপ্ত রহস্য নিয়ে এমন সব আজগুবি গল্প স্বল্প জুড়ে দেবে যে শুকনো ডাক্তারি কেতাবের সমস্ত কথাই ভুলে যেতে হবে। একদিন সে বাইরে বেরোবার উদ্যোগ করছে, এমন সময় তার খোলা দরজা দিয়ে দেখতে পেল তার বন্ধু অবনী অত্যন্ত উত্তেজিতভাবে দালানের ওপরে নেমে এলো এবং তার পিছনে পিছনে ছুটে এলো রুদ্রমূর্তিতে ভৈরবচন্দ্র। ভীষণ ক্রোধে তার মুখ হয়ে উঠেছে হিংস্র জন্তুর মতো কদাকার। ভৈরব সাপের মতো ফোঁস করে বলে উঠল, নির্বোধ, এর প্রতিফল পাবি তুই। অবনী চেঁচিয়ে বলল, এই যা হয় হবে, কিন্তু তোমার সঙ্গে আজ থেকে আমার সব সম্পর্ক তুলে দিলুম। আমি আর তোমার কোনো কথাই শুনবো না। বেশ বেশ, শুনো না, কিন্তু তুমি যা প্রতিজ্ঞা করেছ সেটা মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, প্রতিজ্ঞা আমি রাখবই।
কারুর কোনো কথাই বলবো না, কিন্তু এরপরে আমার বোনের সঙ্গে তোমার বিয়ে হওয়া অসম্ভব। তার চেয়ে আমার বোনকে গঙ্গা জলে ডুবিয়ে মারবো। আমি আর তোমার মুখ দেখতেই চাই না। এই বলেই অবনী হনহন করে দালান পেরিয়ে বাইরে বেরিয়ে চলে গেল। দিলীপ ঘরের ভেতর থেকে সব দেখল, সব শুনল, কিন্তু বাইরে বেরিয়ে ওদের গোলমালে যোগ দিতে তার ইচ্ছে হলো না। ভৈরবের সঙ্গে কোনো কারণে অবনীর ঝগড়া হয়েছে এবং সে তার বোনের সঙ্গে ভৈরবের বিয়ের সম্পর্ক ভেঙে দিল। দিলীপ এইটুকু বেশ বুঝতে পারল। তারপর সে জামাকাপড় পরে বেরিয়ে পড়ল এবং বাইরে গিয়েও এই কথাই তার বারংবার মনে হতে লাগলো। ভৈরবের সঙ্গে অবনীর এমন ঝগড়া হলো কেন? পরদিনের কথা। সেদিন ছিল ইলিয়ট শিল্ডের ফাইনাল। গড়ের মাঠে মোহনবাগান গ্রাউন্ডে নানান কলেজের ছাত্ররা এসে গগনভেদী কোলাহলে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। দিলীপদের কলেজের সঙ্গে আজ মেট্রোপলিটন কলেজের প্রতিযোগিতা। খেলার আগেই দুই পক্ষের পৃষ্ঠপোষকদের মধ্যে রীতিমতো একটা বাক্যযুদ্ধ হয়ে গেল। চলচ্চিত্রের সেই দৃশ্যটি গ্রহণ করল দর্শকরা চমৎকার একটি কৌতুক নাট্যের রস উপভোগ করতে পারে। খেলার শেষে দিলীপ যখন ইউনিফর্ম ছেড়ে বাড়িমুখ হয়েছে, কোথা থেকে হঠাৎ অবনী এসে তার সঙ্গ নিল। অবনী বলল, ভাই দিলীপ, সেদিনকার ব্যাপারে কতকটা তুমি দেখেছো আর শুনেছো, কিন্তু সেদিন আমার এত রাগ হয়েছিল যে তোমার সঙ্গে কথা না কই চলে এসেছিলাম। সেজন্য কিছু মনে করো না ভাইয়া। আমার তো কিছু মনে করবার কোনো কারণ নেই। বেশ কথা, কিন্তু আমার একটা কথা তুমি রাখো। ভৈরব যে বাসায় থাকে সেখানে কোনো ভদ্রলোকের থাকা উচিত নয়। ও বাসা তুমি ছেড়ে দাও। কেন বলো দেখি? অবনী প্রথম কথাটায় কোনো জবাব দিল না। দিলীপের সঙ্গে নীরবে খানিকক্ষণ এগিয়ে এলো, তারপর বলল, কেন যে তোমাকে ও বাসা ছাড়তে বলছি আমার পক্ষে তার কারণ বলা সম্ভব নয়। কেননা ভৈরবের কাছে আমি প্রতিজ্ঞা করেছি কারুর কাছে কোনো কথাই আমি বলবো না। কিন্তু এটুকু আমার বলা উচিত যে ভৈরবের কাছে ভদ্র বা অভদ্র কোনো মানুষেরই থাকা নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে তুমি বড় বিপদে পড়তে পারো, সাংঘাতিক বিপদ। বিপদ? তুমি কি বলছো অবনী? স্পষ্ট করে তোমাকে কিছুই বলতে পারবো না, কিন্তু ও বাসা তুমি ছেড়ে দাও। কেন? ভৈরব হচ্ছে অমানসিক এক মানুষ, এছাড়া তার আর কোনো বর্ণনা করা যায় না। সেই যে সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর থেকেই আমার মনে হয় কিরকম একটা সন্দেহ হয়। কাল আমি তাই ওকে চেপে ধরেছিলাম। দিলীপ তখন দায়ে পড়ে সে আমাকে সেসব কথা বলল। শুনে তো আমার মাথার চুল খাড়া হয়ে উঠল। তার উপর ভৈরব বলে কি না আমাকে তার দলভুক্ত হয়ে সাহায্য করতে হবে। ভাগ্যে যথাসময়ে ভৈরবের আসল চরিত্রটা টের পেয়েছি। তার সঙ্গে আমার বোনের বিয়ে হলে কি সর্বনাশী না হতো বলো তো। ভগবান রক্ষা করেছেন গো। অবনী, হয় তুমি খুব বেশি বলছো, নয় বলছো খুব কম। আমি কিচ্ছু বলবো না। আমি ভৈরবের কাছে প্রতিজ্ঞা করেছি। তুমি যদি জানতে পারো কেউ তার প্রতিবেশীর ঘরে আগুন লাগিয়ে দিতে চায়, তাহলে অঙ্গীকার করেছো বলে কি সে কথা প্রকাশ করবে না? আর ভৈরবকে আমি ভয় করব কেন? কারণ সে হিংস্র পশুর মতন ভয়ঙ্কর। হয়তো সে এখনো তোমার কোনো অনিষ্ট করেনি, কিন্তু সাপ কখনো কামড়ায়নি বলে কে সাপের গর্তে পাশ করতে চায়? হ্যাঁ অবনী, তুমি ভাবছো ভৈরবের গুপ্ত কথা আমি জানি না। এটা তোমার ভুল। তুমি তো এই কথাই আমার কাছে প্রকাশ করতে চাও না যে ভৈরবের ঘরে আর এক ব্যক্তি বাস করছে। অবনী চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। মহা বিস্ময়ে দিলীপের মুখের পানে তাকিয়ে বলল, তুমি তাহলে সব জানো? গর্বের হাসি হেসে দিলীপ বলল, তাহার আমি জানি না। ভৈরব কোনো ফেরারি আসামিকে তার ঘরে লুকিয়ে রেখেছে, এই তো। অবনীর বিস্মিত ভাবটা মিলিয়ে গেল। সে ঘাড় নেড়ে বলল, আমি কিচ্ছু বলতে পারবো না। ভৈরব আমার মুখ বন্ধ করে রেখেছে। আমি আর কিচ্ছু শুনতেও চাই না। তবে এটা জেনে রেখো, তুমি ভৈরবকে খারাপ লোক বললে বলেই বাসা ছেড়ে কিন্তু আমি পালাবো না। কেন পালাবো? ও বাসা তো আমার খুব পছন্দসই। অবনীকে পিছনে রেখে দিলীপ ট্রাম লাইনের দিকে অগ্রসর হলো। তার সেই যুক্তিহীন ভয়কে দেখে দিলীপ মনে মনে কৌতুক অনুভব করল। মানুষ হিসাবে ভৈরব অমানসিক হবে কেন?
বড়জোর তার স্বভাবটা মিষ্ট নয়, হয়তো তার কোনো কোনো অস্বাভাবিক বাতিক আছে। এমন বাতিক তো কত লোকেরই থাকতে পারে। মানুষের প্রকৃতি হরেক রকম বলেই তো এই পৃথিবী এমন বিচিত্র। হয়তো ভৈরব তার ঘরের মধ্যে কোনো খুনি আসামিকে আশ্রয় দিয়েছে, কিন্তু সেই জন্যে বাইরের লোক অকারণে মাথা ঘামিয়ে ভয় পাবে কেন? টালিগঞ্জের অমন খাসা বাসা কি ছাড়া যায়? কলকাতায় থেকেও সে কলকাতার বাইরে আছে। জনতার আর ট্রাম, বাস, ট্যাক্সির হট্টগোল নেই। হাজার পাখির কোরাস শুনে তার ঘুম ভাঙে। চারিদিকে তাকিয়ে দেখে মাঠের পর মাঠ ভরে সবুজ রঙের স্রোত বইছে এবং তার উপর ঝরে পড়ছে নীলা আকাশের আলোর ঝর্ণা। না না, ও বাসা ছাড়া যাবে না। দিলীপের এক বন্ধু ছিল মণিলাল। সে বয়সে কিছুটা ছোট হলেও তার সঙ্গে দিলীপের খুব বনিবনাও ছিল। মণিলাল ধনির ছেলে এবং দিলীপের মতো সেও নির্জনতার ভক্ত। কলকাতায় পড়া সাঙ্গ করেও সংসারে ঢোকেনি। নিজের প্রকাণ্ড লাইব্রেরি ও ফুলের বাগান নিয়েই দিন কাটিয়ে দিত মনের খুশিতে। দিলীপদের বাসা ছাড়িয়ে আরও মাইল দেড়েক এগিয়ে গেলেই তার বাগান ঘেরা সুন্দর বাড়িখানা দেখতে পাওয়া যায়। জায়গাটি অনেকটা পল্লীগ্রামের মতো। সপ্তাহে বার দুয়েক দিলীপ তার বন্ধুটির সঙ্গে আলাপ করতে যেত। অবনীর সঙ্গে তার শেষ দেখা হওয়ার পরদিন সন্ধ্যা 8টার সময় দিলীপ ঘর থেকে বেরুল এবং তার বন্ধু মণিলালের সঙ্গে সাক্ষাৎ করতে গেল। বেরোবার সময় টেবিলের দিকে চোখ পড়তে দেখল তার উপরে পড়ে রয়েছে ভৈরবের কাছ থেকে চেয়ে আনা একখানি দামি বৈজ্ঞানিক বই। দিলীপের মনে হলো ভৈরবের সঙ্গে সে আর মেলামেশা করতে চায় না বটে, কিন্তু তার বইখানি ফিরিয়ে দেওয়া উচিত। বইখানি তুলে নিয়ে সে দোতলায় সিঁড়ি দিয়ে উপরে উঠল। ভৈরবের দরজার সামনে গিয়ে তার নাম ধরে দুবার ডাকল, সাড়া পেল না। দরজা ঠেলতেই খুলে গেল। উঁকি মেরে দেখল ঘরের ভেতরে ভৈরব নেই। ভাবল ভালোই হলো, ভৈরবের সঙ্গে আর কথা কইতে হলো না। বইখানা ঘরের ভেতরে রেখে চুপি চুপি চলে যাই। সে ঘরের মধ্যে ঢুকল। ল্যাম্পটা কমানো রয়েছে বটে, কিন্তু আবঝা আলোয় ঘরের সব দেখা যাচ্ছে। সমস্ত ঘরখানার মধ্যে এক অজানা অলৌকিক রহস্য স্তম্ভিত হয়ে আছে যেন। আলোকের অল্পতায় তার ভেতরে এসে দাঁড়ালেই বুকের ভেতরে জেগে ওঠে কেমন একটা অস্বস্তি। দিলীপ এধারে ওধারে চোখ ফিরিয়ে দেখল ছাদে সেই ঝুলন্ত কুমির, দেওয়াল ঘেঁষে সেই পশুমুণ্ডধারী মিশরী দেবদেবীর জটলা এবং মাঝখানে সেই মমির কফিন। কিন্তু কফিনের মধ্যে বিভৎস মমিটা নেই। ঘরের চারিদিকে তাকিয়েও দিলীপ সেটাকে দেখতে পেল না। হয়তো তাকে ঘর থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ভালোই হয়েছে, দিলীপ নিজেই মনে মনে বলল। ভৈরবের উপরে আমি বোধহয় অবিচার করেছি। এখানে যদি কোনো গুপ্ত রহস্য থাকতো তাহলে সে নিশ্চয়ই ঘরের দরজা এমন করে খুলে রেখে যেত না। দিলীপ বই রেখে দরজা ভেজিয়ে দিয়ে আবার সিঁড়ি বেয়ে নামতে লাগলো। সিঁড়িতে আলো ছিল না, ঘুটঘুট করছে অন্ধকার। সে একদিকে দেওয়াল ধরে নামছে, হঠাৎ সিঁড়ির ওপর শোনা গেল একটা অস্পষ্ট শব্দ, একটা আগুনের ফিনকির আভাস, একটা ঠান্ডা কনকনে হাওয়ার ঝটকা। কে যেন তার পাশ কাটিয়ে বেগে উপরে উঠে গেল। কে? ভৈরববাবু নাকি? কোনো সাড়া নেই, কিন্তু উপরের ঘরে দরজা খোলার শব্দ হলো। দিলীপের মন কৌতূহলে ভরে গেল। সেও তাড়াতাড়ি আবার উপরে উঠে গেল। ভৈরবের ঘরের দরজা তেমনই বন্ধ রয়েছে। ঠেলতেই খুলে গেল। ঘরের ভেতরে উঁকি মারতেই সর্বপ্রথমে তার চোখ পড়ল কফিনটার উপর। তার মধ্যে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে সেই মৃতদেহটা।
দিলীপ নিজের চোখকে বিশ্বাস করতে পারল না, আর 2 পা এগিয়ে গিয়ে ভালো করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল কফিনের মমি কফিনেই বিরাজ করছে। কিন্তু 3 মিনিট আগেই কফিনের ভিতরে যে কিছুই ছিল না, দিলীপ শপথ করে তা বলতে পারে। চোখের ভ্রম, এও কি সম্ভব? সে আড়ষ্ট চোখে সেই বিভীষণ সুদীর্ঘ মৃত মূর্তির পানে তাকিয়ে রইল, এবং তার মনে হল মমির কুটরগত চোখ দুটো যেন জ্যান্ত চোখের মতো একবার চকচক করে উঠল। দিলীপের হতভম্ব ভাবটা তখনও কাটেনি। হঠাৎ নিচে থেকে প্রতাপের ব্যস্ত চিৎকার শোনা গেল, দিলীপ, দিলীপ, কোথায় তুমি? শিগগিরই এসো। দিলীপ দ্রুত পদে নেমে গিয়ে দেখল তার ঘরের সামনে কাতর মুখে দাঁড়িয়ে রয়েছে প্রতাপ। কি হে, ব্যাপার কি? অবনী হঠাৎ জলে ডুবে গেছে, ডাক্তার পাওয়া যাচ্ছে না। আপাতত তুমি হলেই চলবে। তাকে জল থেকে তোলা হয়েছে, দেহে এখনো প্রাণ আছে। দেরি করো না, শিগগিরই চলো। দুজনে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং শীঘ্র অবনীর বাড়িতে পৌঁছবে বলে দৌড়াতে আরম্ভ করল। অবনীদের বৈঠকখানায় ঢুকে দেখা গেল চৌকির ওপরে তার জলসিক্ত অচেতন দেহকে শুইয়ে দেওয়া হয়েছে। দিলীপ প্রভৃতির চেষ্টায় প্রায় 20 মিনিট পর অবনীর দেহে একবার শিহরণ দেখা গেল। তারপর তার ঠোঁট কাঁপতে লাগল। তারপর সে চোখ খুলল। প্রতাপ বলল, এইবারে জেগে ওঠো ভাই, জেগে ওঠো। তুমি আমাদের যথেষ্ট ভয় দেখিয়েছ। আমার ডাক্তারি ব্যাগ থেকে খানিকটা ব্র্যান্ডি বার করে ওকে খাইয়ে দাও তো। অবনীর এক সহপাঠী সেখানে ছিল। সে বলল, কি ভয় আমি পেয়েছিল। মাঠে বসে চাঁদের আলোয় আমার সঙ্গে গল্প করতে করতে অবনী হঠাৎ উঠে পুকুরের ধারে গেল। মাঝখানে কতগুলো গাছ থাকায় আমি তাকে দেখতে পাচ্ছিলাম না। আচমকা দেখলুম তার আর্তনাদ আর ঝপাং করে জলে পড়ে যাওয়ার শব্দ। তারপর ছুটে গিয়ে পুকুরে ঝাঁপিয়ে কি কষ্টে যে তাকে ডাঙায় তুলেছি তা খালি আমিই জানি। আমি তো ভাবছিলাম অবনী আর বেঁচেই নেই। ইতিমধ্যে অবনী খানিকটা সামলে নিয়েছে। সে 2 হাতে ভর দিয়ে উঠে বসল এবং তার চোখ মুখে ফুটে উঠল দারুণ ভয়ের চিহ্ন। দিলীপ বলল, তুমি জলে পড়ে গেলে কি করে? আমি পড়ে যাইনি, তবে কে আমাকে ঠেলে ফেলে দিয়েছে। সে কি? হ্যাঁ, পুকুর ধারে দাঁড়িয়েছিলাম। হঠাৎ হঠাৎ কে আমার 2খানা বরফের মতন ঠান্ডা হাত দিয়ে পালকের মতন শূন্যে তুলে জলে ছুঁড়ে ফেলে দিল আমাকে। কে সে? আমি কিছুই দেখিনি, কিছুই শুনিনি, কিন্তু সে যে কে আমি তা জানি না। খুব মৃদু স্বরে দিলীপ বলল, আমিও জানি। এইবারে বোধহয় আমি তোমার অনুরোধ রক্ষা করব। প্রতাপ বিরক্ত কণ্ঠে বলল, তোমরা কি গুজগুজ ফুসফুস শুরু করলে হে? অবনী এখন বিশ্রাম করুক, এখন আর কোনো কথা নয়। এসো হে, আমরা বিদায়ী হই। বাসার দিকে ফিরতে ফিরতে দিলীপের কত কথাই মনে হতে লাগলো। মমি শূন্য কফিন, সিঁড়ির ওপরে শব্দ ও কনকনে হাওয়া, তারপরে কফিনের মধ্যে হারা মমির রহস্যপূর্ণ অসম্ভব পুনরাবির্ভাব, এবং তারপরেই অবনীর ওপর এই অকারণ আক্রমণ। এর আগেও নন্দলালও ঠিক এইভাবেই আক্রান্ত হয়েছিল, এবং এদের দুজনের ওপরেই ভৈরব তুষ্ট নয়। এই সঙ্গে ভৈরবের ঘরের অসাধারণ ব্যাপারগুলো স্মরণ হতে লাগল। এই সমস্ত ঘটনা একত্রে নাড়াচাড়া করতে করতে দিলীপের মনের ভিতরে একটা সম্পূর্ণ নাটক গড়ে উঠল। এসবকে মিথ্যে বলা অসম্ভব, কিন্তু পৃথিবীর চোখে এদের সত্যতা প্রমাণিত করাটাও ততটাই কঠিন। পৃথিবী বলবে, দিলীপ তুমি ভুল দেখেছ, কফিন এক মুহূর্তেও মমি শূন্য হয়নি। আরও অনেকের মতো অবনীও হঠাৎ জলে ডুবে গেছে। ভেবে দেখো, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, তুমি কোনো ভালো ডাক্তারের ওষুধ খাও। দিলীপ নিজেও নিশ্চয়ই এই রকম গল্প শুনলে এই কথাই বলতো, কিন্তু তবু
সে এখন স্পষ্ট ভাষায় বলতে পারে ভৈরবের মন হচ্ছে হত্যাকারীর মন, এবং সে এমন এক অশ্রুতপূর্ব ভয়াবহ অস্ত্রের দ্বারা নরহত্যা করতে চায় পৃথিবীর অপরাধের ইতিহাসে আর কেউ কখনো যা ব্যবহার করতে পারেনি। দিলীপ স্থির করল হপ্তাখানেকের মধ্যে কোনো নতুন বাসায় উঠবে। এ বাসায় থাকলে তার আর পড়াশোনা হবে না, দোতলার ঘরের রহস্য নিয়েই মন ব্যস্ত হয়ে থাকবে। সে বাসার কাছে এসে পড়ল। দোতলার ঘরে তখনও আলো জ্বলছে এবং বাইরের দিকে জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে ভৈরব। বাড়ির ভেতরে ঢুকে দিলীপ দেখল ভৈরব সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। ভৈরব বলল, দিলীপ বাবু নমস্কার, আপনার সঙ্গে দু একটা কথা বলতে চাই। এখন কি আপনার সময় হবে? দিলীপ ক্রুদ্ধস্বরে বলল, না। সময় হবে না? লেখাপড়া নিয়ে আপনি এতই ব্যস্ত? আমি অবনীর কথাই বলতুম, শুনেছি তার নাকি বিপদ হয়েছে। ভৈরবের মুখ গম্ভীর, কিন্তু তার চোখে যেন আনন্দের আভাস। দিলীপের ইচ্ছে হলো মারে তার মুখে এক ঘুষো। সে বলল, ভৈরববাবু, শুনে আপনি বড় দুঃখিত হবেন যে অবনী এখন সম্পূর্ণ সুস্থ হয়েছে। আপনার শয়তানি কৌশল এবার কাজে লাগেনি। আর বেহায়ার মতো কিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, আমি সব জেনে ফেলেছি। খাপ্পা দিলীপের রুক্ষ কথা শুনে ভৈরব প্রথমটা থতমত খেয়েই দুপা পিছিয়ে গেল। তারপর বলল, আপনি পাগল হয়ে গেছেন দিলীপ বাবু। আপনি কি বলতে চান? অবনীর দুর্ঘটনার জন্য আমি দায়ী? বজ্রনাদে দিলীপ বলল, হ্যাঁ, দায়ী আপনি আর আপনার ওই শুকনো মরা। ভৈরববাবু, সেকাল হলে আপনাকে হয়তো জীবন্ত পুড়িয়ে মারা হতো, কিন্তু ভুলে যাবেন না এ কালেও ফাঁসি কাট আছে। এই টালিগঞ্জে যদি আর কোনো লোক এইভাবে আক্রান্ত হয়ে প্রাণ হারায়, তাহলে আমি আপনাকে পুলিশের হাতে সমর্পণ করব। মিশরি মরার খেলা বাংলাদেশে চলবে না, বুঝেছেন? আপনাকে শীঘ্রই পাগলাগারদে পাঠাতে হবে দেখছি। আচ্ছা, দেখা যাবে আমি পাগলাগারদে যাই নাকি আপনি ফাঁসি কাঠে দোল খান। বলেই দিলীপ নিজের ঘরে ঢুকে দৌড় বন্ধ করে দিল। পরদিন সন্ধ্যায় দিলীপ স্থির করল আজ মণিলালের সঙ্গে দেখা করতে যাবে। পথে বেরিয়ে পিছন ফিরে দেখল উপরের আলোকিত ঘরের জানলায় ভৈরব আজও দাঁড়িয়ে রয়েছে মূর্তির মতো। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধহয় তাকেই দেখছিল। তার পাপ সংসর্গ থেকে তফাতে এসে দিলীপ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। দূরে তালকুঞ্জের মাথার উপর থেকে চাঁদ যেন সকৌতুকে পৃথিবীকে নিরীক্ষণ করছে এবং হালকা বাতাসে ভেসে আসছে শান্ত সন্ধ্যার একটা স্নিগ্ধ গন্ধ। জ্যোৎস্নায় স্বপ্নময় নীল সাগরে যেন কোনো পরিপুরীর উদ্দেশ্যে চলছে ছোট ছোট মেঘের তরণী। দুই পাশে মাঠের জনশূন্য উন্মুক্ততা নিয়ে এগিয়ে চলল দিলীপ মনের আনন্দে। তখন জনমানবের সাড়া নেই। প্রায় আধ ঘন্টা পর দেখা গেল খানিক তফাতে মণিলালের বাড়ির জানলাগুলো আলোকে সমুজ্জ্বল হয়ে রয়েছে। হঠাৎ দিলীপের কি মনে হলো, একবার ফিরে পিছন পানে তাকিয়ে দেখল চাঁদের কিরণে ধবধবে পথটি একটা চওড়া শুভ্র রেখার মতো অনেক দূরে অস্পষ্টতার মধ্যে হারিয়ে গিয়েছে, কিন্তু তারই ওপর দিয়ে অভিশপ্ত অপচ্ছায়ার মতো কি একটা দ্রুত বেগে এগিয়ে আসছে। দিলীপের বুক ছ্যাঁত করে উঠল। কি ও মানুষ? কি লম্বা ওর কালো দেহ! শুভ্র পথের জ্যোৎস্নাকেও ও যেন কলঙ্কিত করে তুলেছে। ওর চোখ দুটো যেন দপদপ করছে। প্রত্যেক পদক্ষেপের তালে তালে হাড়গুলো বেজে উঠছে খড়মড় করে, যেন ওর সারা দেহের সঙ্গে মাংসের কোনো সম্পর্কই নেই। কি অস্বাভাবিক ওর গলা,
যেন একটা বাঁখারির ওপর বসানো রয়েছে মুন্ডুটা। ভয়াবহ সাক্ষাৎ মৃত্যুর মূর্তি ঝড়ের মতো ছুটে আসছে শিকারের দিকে। দিলীপ আর দাঁড়ালো না, মণিলালের বাড়ির দিকে প্রাণপণে ছুটতে লাগলো। কণ্ঠে তার আর্ত চিৎকার। পিছনে মৃত্যু পিশাচ, সামনে আলোক উজ্জ্বল জীবনময় অট্টালিকা, ওদিকে নরক, এদিকে স্বর্গ, কিন্তু মাঝখানে এখনো রয়েছে বিপজ্জনক ব্যবধান। এই পথটুকু আজ কি লম্বাই মনে হচ্ছে, যেন আজ আর পথের শেষ আসবে না। কিন্তু পথের শেষ এলো, জীবন্ত। মৃত্যু তখন তার কাছ থেকে মাত্র 10 হাত দূরে। জ্বলন্ত চোখে দুখানা অস্থিসার দীর্ঘ বাহু বাড়িয়ে সে দিলীপকে ধরবার জন্য প্রস্তুত হয়েছে। এক টানে বাগানের ফটক খুলে দিলীপ আবার ছুটল। বাড়ির দরজা সেখান থেকেও খানিকটা দূরে। সভয় শুনল বিভীষিকা তখনও তার পিছু ছাড়েনি। সেও সশব্দে ফটকটা খুলে ফেললে এবং পিছনে অতি নিকটে তার কঠিন পায়ের শব্দ। দেহের শেষ শক্তিটুকু প্রয়োগ করে দিলীপ তার দ্রুত গতিকে দ্বিগুণ দ্রুত করে তুলল এবং কোনো রকমে বাড়ির ভেতরে ঢুকে পড়ে বিকট স্বরে চেঁচিয়ে দরজাটা বন্ধ করে খিল তুলে দিল। কোথা থেকে ছুটে এসে মণিলাল বলল, কি আশ্চর্য দিলীপ, দিলীপ ব্যাপার কি? দরজার উপরে পিঠ রেখে দাঁড়িয়ে দিলীপ অতি ক্ষীণ স্বরে বলল, আগে এক গ্লাস জল। মণিলাল দৌড়ে গিয়ে যখন 1 গ্লাস জল নিয়ে ফিরে এলো, দিলীপ তখন একান্ত অবসন্নের মতো একখানা চেয়ারের ওপর বসে পড়ে হাঁপ সামলাবার চেষ্টা করছে। এই নাও জল। বন্ধু, তোমার এ কি মূর্তি? মুখ যে একেবারে কাগজের মতো সাদা হয়ে গেছে। দিলীপ সাগ্রহে হাত বাড়িয়ে তার তপ্ত পাথরের মতো শুকনো গলাটা ভিজিয়ে নিলে। তারপর খানিকক্ষণ চুপ করে থাকবার পর বলল, মণিলাল, সব কথা পরে বলছি। আপাতত শুনে রাখো, আজ রাত্রে তোমার বাড়ি হবে আমার শয়ন মন্দির। কাল সকালে আবার সূর্যোদয় না হলে আমি আর এই বাড়ির বাইরে যেতে পারবো না। দিলীপের মুখের দিকে তাকিয়ে মণিলাল বলল, তুমি যা বলবে তাই হবে। আমি তোমার জন্য ব্যবস্থা করতে বলছি। ও কি, উঠে আবার কোথায় যাচ্ছ? দোতলার বারান্দায়, সেখান থেকে চারিদিকের সব দেখা যায়। তুমিও আমার সঙ্গে এসো। আমি যা দেখেছি তুমিও তা নিজের চোখে দেখলে ভালো হয়। দোতলার বারান্দায় বেরিয়েই চোখে পড়ল চারিদিকেই চন্দ্রালোকের রাজ্য, যার প্রজা হচ্ছে গাছপালা, লতা পাতা, ফুল ফল। দিলীপ প্রথমে বারান্দা থেকে ঝুঁকে পড়ে বাগানের যতখানি দেখা যায় তার উপরে চোখ বুলিয়ে নিল। সেখানে দক্ষিণা বাতাসে কেবল ছোট বড় ফল ফুলেরা দুলে দুলে চন্দ্রলেখর স্বপ্ন দেখছে। তারপর সে মাঠের পর মাঠের দিকে এবং সুদীর্ঘ সাদা ফিতের মতো মেঠো পথের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল। সেখানেও জনহীন পূর্ণ শান্তির মধ্যে ঘুমিয়ে রয়েছে সুমধুর জ্যোৎস্না। কাছে বা দূরে জীবন্ত কোনো প্রাণীর ছায়া পর্যন্ত দেখা গেল না। মণিলাল বলল, দিলীপ, তুমি কি সিদ্ধি খেয়ে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছ? এখানে এসে কাকে তুমি খুঁজতে চাও? সে কথা তোমাকে বলছি, কিন্তু কোথায় গেল সে? কোথায় লুকোলো? হ্যাঁ হ্যাঁ, ওই দেখো মণিলাল, ওই দেখো। পথটা যেখানে মোড় নিয়েছে ওইখানে দেখো বলেই সে উত্তেজিতভাবে মণিলালের বাহু সজোরে চেপে ধরল। মণিলাল বলল, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আমাকে দেখাবার জন্য অত জোরে আমার হাত চেপে ধরবার দরকার নেই। হ্যাঁ, ওখান দিয়ে কেউ যাচ্ছে বটে, কোনো মানুষ। দেখলে মনে হয় সে রোগা, কিন্তু ঠ্যাঙা, খুব ঠ্যাঙা। বেশ তো, পথ দিয়ে মানুষ যাচ্ছে, আর মানুষেরা চিরকাল পথ দিয়েই চলে।
কিন্তু সেজন্য তোমার এত বেশি ভয় পাওয়ার কারণ কি? কারণ কিছুই নেই, তবে ওই মূর্তিটাই আমাকে ধরবার জন্য পিছনে তাড়া করেছিল। আচ্ছা, তোমার বৈঠকখানায় চলো, সব কথা সবিস্তারে বর্ণনা করছি। দুজনে আবার নেমে বৈঠকখানায় এসে বসল। প্রচুর আলোকে আনন্দময় সেই সাজানো ঘরের একখানা কৌচের উপরে বসে দিলীপ একেবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা একে একে মণিলালের কাছে বর্ণনা করে গেল। ছোটখাটো খুঁটিনাটি পর্যন্ত বাদ দিল না। কাহিনী সঙ্গ করে সে বলল, মণিলাল, এই হচ্ছে আমার অভিশপ্ত অভিজ্ঞতার ইতিহাস। এ কাহিনী অসম্ভব বটে, কিন্তু এর প্রত্যেক বর্ণই সত্য। মণিলাল বেশ খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তার মুখের ওপর একটা হতভম্ব ভাব। তারপর সে ধীরে ধীরে বলল, আমার জীবনে এমন গল্প আমি কখনো শুনিনি। তুমি সমস্ত বিষয় বর্ণনা করলে বটে, কিন্তু তুমি নিজে কি সিদ্ধান্তে উপনীত হয়েছো বলো দেখি। তোমার নিজের মত কি? তার আগে তোমার মত শুনতে চাই। এ বিষয় নিয়ে তুমি ভাববার সময় পেয়েছো, আমি পাইনি। আসল ব্যাপার আমার যা মনে হয় তা হচ্ছে এই, ওই শয়তান ভৈরব মিশরে গিয়ে এমন কোনো গুপ্তমন্ত্র শিখে এসেছে যার গুণে মমিকে, অর্থাৎ হাজার হাজার বছর আগেকার মরাকে অথবা একটা বিশেষ মরাকে অন্তত খানিকক্ষণের জন্য জ্যান্ত করে তুলতে পারা যায়। যেদিন সে প্রথম অজ্ঞান হয়ে যায় সেদিন সম্ভবত মরাটাকে সর্বপ্রথম জাগিয়ে তুলতে পেরেছিল। কিন্তু একটা পুরনো শুকনো মরা জীবন্ত হয়ে উঠছে, এই অনভ্যস্ত অসম্ভব দৃশ্য দেখেই সে যে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল তাতে আর কোনো সন্দেহ নেই। তারপরে জীবন্ত মরার নড়াচড়া দেখতে দেখতে সে অভ্যস্ত হয়ে পড়ে। যদিও মমির সেই জীবন নিশ্চয়ই দীর্ঘস্থায়ী নয়, কারণ আমি তাকে দিনের পর দিন সম্পূর্ণ জড় পদার্থের মতো কফিনের ভিতরে থাকতে দেখেছি। কিন্তু এক অপার্থিব অদ্ভুত শক্তির অধিকারী হয়ে ভৈরব বুঝল যে মরার সাহায্যেও সে মনের মতো কার্য সফল করতে পারে, কারণ এটা হচ্ছে মানুষের মরা। অতএব জ্যান্ত হলে তার মানসী বুদ্ধি আর শক্তিও সে ফিরে পায়। নন্দলালের উপরে ভৈরবের রাগ ছিল, তার উপরেই সে প্রথম পরীক্ষা করল। তারপর এই নতুন ক্ষমতা পেয়ে আনন্দে অধীর হয়ে সে অবনীকেও নিজের দলে টানবার চেষ্টা করল। কিন্তু অবনী হচ্ছে ভিন্ন ধাতুতে করা, এসব অন্যায় ভুতুরে ব্যাপারে সে যোগ দিতে চাইল না। ভৈরবের সঙ্গে তার ঝগড়া বাঁধল। এমন লোকের হাতে সে নিজের বোনকে সমর্পণ করতে নারাজ হল, আর তার ফলে সেও পড়ল ভৈরবের হুকুমে ওই জ্যান্ত মরার হাতে। কিন্তু আগে নন্দলাল, তারপরে অবনী যে প্রাণে প্রাণে কোনো রকমে রেহাই পেলে সেটা হচ্ছে দৈবের মহিমা, নইলে ভৈরবের উপরে আজ দুটো নরহত্যার চাপ পড়ত। তারপর সে যখন টের পেলে যে আমিও তার গুপ্ত কথা জেনে ফেলেছি, তখন আমাকেও তার পথ থেকে সরিয়ে নিশ্চিন্ত হতে চাইল। আমি যে এখানে আসবো সেটা জানত, দিল তার মমিকে লেলিয়ে। কিন্তু ভাগ্য আমার প্রতি সুপ্রসন্ন, নইলে কাল সকালেই তোমার বাগানের ভিতরে দেখতে পেতে আমার মৃতদেহ। আমি ভীতু লোক নই, কিন্তু এরকম মৃত্যু ভয় অতি বড় সাহসীও সহ্য করতে পারে না। মণিলাল অবিশ্বাসের হাসি হাসতে হাসতে বলল, বন্ধু, অতিরিক্ত লেখাপড়া করে করে তোমার মাথার গোলমাল হয়েছে। বিংশ শতাব্দীর কলকাতায় 4000 বছরের পুরনো মিশরের মমি জ্যান্ত। সবচেয়ে কড়া গাঁজার ধোঁয়াও এর কাছে হার মানে। এই মমিকে খালি তুমিই দেখেছ, আর কেউ একে জ্যান্ত অবস্থায় দেখেনি। নিশ্চয়ই আরো কেউ কেউ দেখেছে, কারণ এই অঞ্চলের অনেকেই বলেছে যে বানর জাতীয় কোনো জীব যেখানে সেখানে মানুষের উপরে অত্যাচার করছে। তাছাড়া তারা আর কি বলবে? আসল ব্যাপারটা যে কল্পনা করা অসম্ভব। কল্পনার দরকার কি? আসল ব্যাপার তো বেশ বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? প্রথমত ধরো, তুমি বলছো শূন্য কফিনেও হঠাৎ পূর্ণ হতে দেখেছ।
তুমি ভুলে গেছো ভৈরবের ঘরে আলো কমানো ছিল। সেই ম্লান আলোতে প্রথমটা তোমার ভালো করে তাকাবার দরকার হয়নি, তাই তুমি চোখের ভ্রমে মমিটাকে দেখতে পাওনি। না না মণিলাল, এ হতে পারে না। হতে পারে নাকি? তাই দেখেছো। তারপর আমার বিশ্বাস এ অঞ্চলে হঠাৎ কোনো গুন্ডা এসে লীলা খেলা শুরু করেছে। নন্দলালের ওপরে সেই আক্রমণ করেছে, তোমাকে একলা পেয়ে সেই তীরে এসেছে, আর অবনী জলের ভেতরে নিজেই পড়ে গেছে দৈবগতিকে। এসবের জন্য ভৈরবকে দায়ী করো না, কারণ তোমার এই উদ্ভট মত ধোপে টিকবে না। তাকে জোর করে আদালতে হাজির করলেও আইন তোমার একটা কথাও বিশ্বাস করবে না। দিলীপ গম্ভীর স্বরে বলল, আমি তা জানি, তাই আইনের আশ্রয় না নিয়ে আমি নিজের শক্তির উপরই নির্ভর করতে চাই। তার মানে? আমি কলকাতাকে এক অদ্ভুত বিপদ থেকে রক্ষা করতে চাই। কেবল তাই নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজে আত্মরক্ষা করতে চাই। আমার কর্তব্য আমি স্থির করেছি। এখন ঘন্টাখানেক আমাকে একটু একলা থাকতে দাও। আমাকে একটা কলম আর একখানা কাগজের প্যাড দিতে পারবে? নিশ্চয়ই। ওই কোণের টেবিলের ধারে গিয়ে বসলেই তুমি যা চাও তাই পাবে। দিলীপ টেবিলের ধারে গিয়ে বসল, তারপর কাগজ কলম দিয়ে কি লিখতে লাগলো। 1 ঘন্টার পর 2 ঘন্টার আগে তার লেখা শেষ হলো না। ততক্ষণ ধরে মণিলাল একখানা সোফায় বসে বই পড়তে পড়তে ও মাঝে মাঝে দিলীপের দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। তারপর দিলীপ একতাড়া কাগজ নিয়ে উঠে এসে মণিলালের সামনে এসে দাঁড়িয়ে বলল, এখন তুমি সাক্ষী হও। এই কাগজের তলায় একটা সই করে দাও। সাক্ষী হব? কিসের সাক্ষী? এটা যে আজকের তারিখে আমি সই করেছি তারই সাক্ষী হবে তুমি। বন্ধু, এরই ওপরে আমার জীবন নির্ভর করছে। দিলীপ, তুমি পাগলের মতো কথা কইছো। চলো, খেয়ে দিয়ে শোবে চলো। আমি যা করেছি অনেক ভেবে চিন্তেই করেছি। যে মুহূর্তে তুমি সই করবে আমি তোমার সব কথাই শুনবো। নাও সই করো। কিন্তু কি জন্য সই করব সেটা বলো। আজ আমি তোমাকে যে ঘটনাগুলো বলেছি এই কাগজে আমি তা লিখে রাখলুম। তুমি কেবল সাক্ষী হও মণিলাল। মণিলাল তখনই সই করে দিয়ে বলল, নাও, কেমন হলো তো? কিন্তু তোমার মতলব কি আমি জানতে চাই। পুলিশের হাতে যদি ধরা পড়ি তাহলে এই কাগজগুলো দাখিল করো। পুলিশের হাতে তুমি ধরা পড়বে কেন? হয়তো আমি নরহত্যা করব। দিলীপ, দিলীপ, গোয়ারের মতো কোনো কাজ করো না। মোটেই নয়, আমি আমার কর্তব্যই করব। এখন এই কাগজগুলো তুমি রেখে দাও। আমি এবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে চাই। কাল সকালে আমার অনেক কাজ। দিলীপকে যারা চেনে তারা জানে যে শত্রু হিসেবে সে বড় সহজ মানুষ নয়। যেমন মন দিয়ে সে লেখাপড়া করত, তেমনই ভাবে দেহ মন একাগ্র করেই লোকের সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা করতে পারত। এই ছিল তার স্বভাব। অর্ধ সমাপ্ত করে কোনো কিছুই সে ফেলে রাখতে পারত না। সে যে কি করবে সে কথা কিছুতেই মণিলালের কাছে ভাঙলে না। কিন্তু পরদিন প্রভাতে পূর্ব আকাশে রঙের খেলা শুরু হওয়ার আগেই দিলীপ বিছানা ছেড়ে জামা কাপড় পরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। এই তো সেই চিরপরিচিত বিহঙ্গ কলরোলে ও তরুমর্মরে সঙ্গীতময় পথ আর মাঠ। কিন্তু অবর্ণনীয় বিভীষিকার চলন্ত ছায়াকে বুকে করে রাতে ওরা কি ভয়ানকই না হয়ে উঠেছিল। রাতের অন্ধকার ও অস্পষ্টতা এসে পথঘাটে যে কোনো বিভীষিকার জন্যে জমি তৈরি করে রাখে। তাই হঠাৎ কোথাও একটা গাছের ডাল নড়লে বা পেঁচা ডেকে উঠলে বা বাদুড় ডানা ঝটপট করলে মানুষের বুকও ছমছম করতে থাকে। কিন্তু দিনের বেলায় সুস্পষ্ট সূর্যালোক কাপুরুষকেও সাহসী করে তোলে। সেই সৃষ্টি ছাড়া মূর্তিটা আজ যদি এখন এই মেঠো পথে এসে দাঁড়ায়,
দিলীপ নিশ্চয়ই তাহলে কালকের মতো ভয় উদ্ভ্রান্ত হয়ে ওঠে না। এমনই সব ভাবতে ভাবতে দিলীপ কাঁচা রোদে সোনা মাখা পথের ওপর দিয়ে এগিয়ে চলল। প্রথমে প্রতাপের বাড়িতে এসে হাজির হলো। প্রতাপ তখন সবে উঠে মুখ হাত পা ধুয়ে প্রভাতী চায়ের সঙ্গে খবরের কাগজ নিয়ে বসেছে। দিলীপকে এত ভোরে দেখে বিস্মিত হয়ে বলল, তুমি যে এখন চা আনতে বলি? না না, ধন্যবাদ। প্রতাপ, তুমি এখনই আমার সঙ্গে আসতে পারবে? কেন পারবো না? আমি যা বলবো করবে? নিশ্চয়ই। তোমাদের বন্দুক আছে না? আছে, কিন্তু বন্দুক কি হবে? সেটা সঙ্গে করে নিয়ে এসো। আর এক গাছা খুব মোটা লাঠি। বাঘ মারা যায় এমন লাঠি তোমায় দিতে পারি, কিন্তু এত অস্ত্রশস্ত্র কেন? যুদ্ধযাত্রা করবে নাকি? দেওয়ালের উপরে ওই যে বড় রামদাখানা টাঙানো রয়েছে না, ওখানেও চাই। এই যে কুরুক্ষেত্রের আয়োজন, আর কিছু চাই? কামান টামান? না, আপাতত দরকার হবে না। তোমাকেও দরকার হতো না, কিন্তু পাছে একজনের বেশি লোক আমাকে আক্রমণ করে, সেই ভয়ে তোমাকে নিয়ে যাচ্ছি। আমরা কেউ শিশু নই, কেউ আক্রমণ করলে নিশ্চয়ই লড়াই করতে পারবো, কি বলো? পারা তো উচিত, কিন্তু এখন বীরদর্পে কোন দিকে যাত্রা করতে হবে বলো? ফোর্ট উইলিয়ামের দিকে? না, আমার বাসার দিকে। তোমার বাসার দিকে? অর্থাৎ ভৈরবের বাসার দিকে। কিন্তু সেজন্যে এমন সমরসজ্জার প্রয়োজন কি? ভৈরবকে যদি বধ করতে চাও, একটা ঘুষি বা চর বা লাথিই যথেষ্ট। না প্রতাপ, না, ভৈরব একলা নেই। তাহলে সেও কি সৈন্য সংগ্রহ করেছে? এসব প্রশ্নের জবাব পরে দেব, এখন যা বলি শোনো। বন্দুক আর রামদা নিয়ে আমি ভৈরবের ঘরে ঢুকব। ওই মোটা লাঠি কাঁধে তুমি দরজার বাইরে অপেক্ষা করবে। যদি আমার দরকার হয় তোমাকে আমি ডাকবো, তখন তুমি লাঠি চালিয়ে শত্রু মারতে একটু ইতস্তত করো না। এখন চলো। জো হুকুম জেনারেল। তাহলে এই আমি কুইক মার্চ শুরু করলাম। ভৈরব টেবিলের সামনে বসে এক মনে কি লিখছিল। দরজা খোলার শব্দে মুখ তুলে দেখল দিলীপ ঘরে ঢুকে আবার দরজা ভেজিয়ে দিল। তার পিঠে বাঁধা বন্দুক, হাতে রামদা। প্রথমটা সে হতভম্বের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তারপর বিষম রাগে তার কপালের শিরাগুলো ফুলে উঠল। দিলীপ কফিনটার দিকে তাকিয়ে দেখল, নিষাড় মৃত্যুর আড়ষ্টতা নিয়ে প্রাচীন মিশরবাসী সেই সুদীর্ঘ মানবের মৃতদেহটা কফিনের ভেতর দাঁড়িয়ে রয়েছে। তার কোটরগত চক্ষে আজ জাগ্রত দৃষ্টির এতটুকু আভাস নেই। তার মাংসহীন বিবর্ণ চামড়া ঢাকা অস্থিসার দেহের ওপর শত শত শতাব্দীর কুৎসিত জীর্ণতা মাখানো। লম্বা হাত দুখানা অনাবশ্যক উপসর্গের মতো একান্ত অসহায়ভাবে দেহের দুই দিকে ঝুলছে। যদিও তার কাঁকড়ার দাঁড়ার মতো বাঁকানো নিষ্ঠুর হাতের আঙুলগুলো দেখলে মন যেন দমে যায়, কিন্তু 4000 বছরের পুরনো ওই শুকনো মরা যে আবার ওই কফিন ছেড়ে পৃথিবীর সবুজ মাটির ওপরে পদচালনা করতে পারে, এমন সম্ভাবনার কথা শুনলে পাগলও বোধহয় অবিশ্বাসের হাসি হেসে উঠবে। দিলীপ রীতিমতো গদিয়ানি চালে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে যেন নিজের মনেই বলল, দেখছি ধনুচিতে আজ ধনু পুড়ছে না, পাপিরাজ পুঁথির মন্ত্রও কেউ পড়ছে না, জন্তুমুখ দেবতাদের পুজোর আয়োজন নেই, মমিরও ঘুম এখনো ভাঙেনি। দিলীপ বাবুর ভ্রম হয়নি, তিনি যে একটা হত্যাকারীর আস্তানায় এসেছেন এই জ্ঞান তার আছে। আমি যদি এখন ফোন করে পুলিশ ডাকি, তাহলে ঘরে ঢুকে কি দেখবে তারা? হ্যাঁ, শান্তিপ্রিয় গোবেচারা ভৈরবের হাতে রয়েছে মাত্র একটি ফাউন্টেন পেন, আর মহাবীর দিলীপবাবুর পৃষ্ঠদেশে বাঁধা দোনলা বন্দুক, আর হাতে চকচক করছে মস্ত খাড়া। দিলীপ গাত্রোত্থান করে বলল, পিঠের বন্দুক এই এই আমি হাতে নিলুম, আর এই রামদা উপহার দিলুম তোমাকে। এইবার তুমিও সশস্ত্র হলে তো?
টেবিলের ওপরে স্থাপিত রামদার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ভৈরব বলল, তারপর রামদার সঙ্গে বন্দুকের যুদ্ধ হবে? হ্যাঁ? দিলীপ বুঝতে পারলে ভৈরব মনের ভাব চাপবার চেষ্টা করছে বটে, কিন্তু ভয়ে তার কণ্ঠস্বর কেঁপে কেঁপে উঠছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, রামদা নিয়ে তুমি উঠে দাঁড়াও, তারপর ওই মমিটাকে কেটে টুকরো টুকরো করে ফেলো। শুকনো হাসি হেসে ভৈরব বলল, ও, খালি এই মরার উপরে খাড়ার ঘা? হ্যাঁ, খালি এই। শুনলুম রাজার আইন তোমাকে ধরতে পারবে না, কিন্তু আমার নিজের একটা আইন আছে, তার কাছে তোমার মুক্তি নেই। তোমার ঘরের ঘড়ির দিকে তাকিয়ে দেখো, বেলা 8টা বাজতে আর 5 মিনিট বাকি। এই আমি বন্দুক তৈরি রাখলো, 5 মিনিটের মধ্যে তুমি যদি ওই মমিটাকে কেটে টুকরো টুকরো করে না ফেলো, 2টো গুলিতে আমি তোমার খুলি উড়িয়ে দেব। তুমি আমাকে খুন করবে? হ্যাঁ। কি কারণে? তোমার শয়তানির জন্যে। ভৈরব, 1 মিনিট গেল। কিন্তু কি শয়তানি আমি করেছি? বলাই বাহুল্য, তুমিও জানো, আমিও জানি। এ হচ্ছে ধাপ্পা দিয়ে ভয় দেখানো। 2 মিনিট কাটলো। ধাপ্পায় আমি ভয় পাবো না। তুমি হচ্ছ পাগল, বিপজ্জনক পাগল। তোমার কথায় আমার নিজের সম্পত্তি নষ্ট করবো কেন? ওটি মূল্যবান মমি। তোমাকে ওটা কেটে খান খান করে আর পুড়িয়ে ফেলতে হবেই। আমি ওসব কিচ্ছু করব না। 4 মিনিট কাটলো। দিলীপ বন্দুক তুলে তার নলটা ফেরালো ভৈরবের দিকে, তার মুখে দৃঢ় প্রতিজ্ঞার ভাব। ভগবানের নামে শপথ করছি, 8টা বাজলেই আমি তোমাকে পাগলা কুকুরের মতো গুলি করে মারব। এর জন্য আমি ফাঁসি যেতেও রাজি। এখন উঠলে না? ঘড়িতে 8টা বাজছে, তবে মরো। দিলীপ ঘোড়ার ওপর আঙুল রাখলে ভৈরব উঠে পড়ে ভয়ার্ত মুখে বলল, রক্ষা করো, রক্ষা করো। আমি 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 তোমার কথা মতোই কাজ করব। বলেই সে তাড়াতাড়ি রামদা তুলে মমের সরুঙ্গে গলার ওপরে এক কোপ বসিয়ে দিল। কাটা মুন্ডটা খটাস করে মাটির ওপরে পড়ে গেল। তারপর মরার ওপরে কোপের পর কোপ পড়তে লাগলো। ভৈরব একবার কোপ বসায় আর একবার মহাভয় ফিরে দেখে দিলীপ কি করছে। মিনিট 5 মধ্যেই সব শেষ। ঘরের মেঝের ওপর শুকনো মরার খণ্ড বিখণ্ড হাত, পা, বাহু, নাক, মুখ, চোখ, ধড় ও কুচি কুচি অঙ্গ প্রত্যঙ্গ পুঞ্জীভূত হয়ে উঠল। দিলীপ বজ্রগম্ভীর স্বরে বলল, ওর উপরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগাও। ভৈরব নীরবে তার হুকুম তামিল করল। শুকনো মরার টুকরোগুলো কাগজের মতো সহজেই দাউ দাউ করে জ্বলে উঠল। বিশ্রী দুর্গন্ধে ও আগুনের তোপে টেকা দেয়। কিন্তু দিলীপ তখনও বন্দুক তুলে স্থির মুখে অটল হয়ে দাঁড়িয়ে আছে। ভৈরব ভারাক্রান্ত কণ্ঠে বলল, কেমন হয়েছে তো? না, বার করো তোমার সেই মন্ত্র লেখা পাপিরাস পাতার পুঁথি, সেটাও আগুনে ফেলে দাও। কাতর স্বরে ভৈরব বলল, না না, তা থেকে আমাকে বঞ্চিত করো না দিলীপবাবু। আপনি আপনি কি রত্ন নষ্ট করতে চাইছেন জানেন না? সে পুঁথি জ্ঞানের আধার, তেমন পুঁথি পৃথিবীতে আর নেই। ভৈরব, পোড়াও সেই পুঁথি। দিলীপবাবু, আমার কথা শুনুন। পুঁথিখানা পোড়াতে বলবেন না। ও পুঁথি আমাদের দুজনের সম্পত্তি হয়ে থাক। ওর সব কথা আপনাকে আমি নিজে শিখিয়ে দেব। তাহলে আমরা দুজনেই হব বিশ্বজয়ী। টেবিলের কোন টানায় পুঁথিখানা আছে দিলীপ তা জানত। সে এগিয়ে গিয়ে সেখানা টেনে বার করল। ভৈরব হাউমাউ করে উঠে তার হাত থেকে সেখানা কেড়ে নিতে এলো, কিন্তু দিলীপ এক ধাক্কায় তাকে সরিয়ে দিয়ে পুঁথিখানা আগুনের মধ্যে নিক্ষেপ করল। পুঁথিখানা পুড়ে একেবারে ছাই হয়ে গেল। দিলীপ ফিরে হাসি মুখে বলল, ভৈরবচন্দ্র, এখন তুমি হলে নির্বিষ সাপের মতো,
আর আমার এখানে কোনো কাজ নেই। বিদায়।